একটু মিউট রাখবেন আর কি। যাই হোক, আজকে হচ্ছে আপনাদের প্রথম ক্লাস। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আশা করি অনেক ভালো আছেন। আমি ক্লাসের মাঝে কিছু কোশ্চেন করতে পারি, অবশ্যই সেটার জন্য আপনারা রেসপন্স করবেন। রেসপন্স টাইম যাতে বেশিক্ষণ না লাগে আপনাদের। আর ওভাবে আপনার কনফিউজ হবেন না। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি হচ্ছে বেসিকের উপর দিয়ে আজকে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আবার প্রথম আমি বা রুটমেট এটা কি বা কি জিনিস, এটা হচ্ছে আজকে আমি একটু পরিচয় করে দিই। প্রথমত হলো, আমরা এটা সাইবার সিকিউরিটি লার্নিং প্ল্যাটফর্ম বাংলাদেশ। আমরা বিভিন্ন রকমের ফিল্ডের জন্য আমরা বিভিন্ন রকমের ট্রেনিং প্ল্যাটফর্ম বা আমরা সার্ভিস দিয়ে থাকি, যেরকম বলতে পারেন যে সাইবার সিকিউরিটি ট্রেনিং, ইথিক্যাল হ্যাকিং, পেনিট্রেশন টেস্টিং বা বাগ বাউন্টি হান্টিং। আচ্ছা, তা আমাদের কোম্পানির কিছু অ্যাচিভমেন্ট যদি ধরেন, সেক্ষেত্রে বলতে গেলে পরে আপনার গুগলে গুগলের বাগবানটি প্রোগ্রাম সহ আরো নানান জায়গায়, যেরকম ডিএনএফএসবি, যেটা হচ্ছে আপনার নিউক্লিয়ার ফ্যাসিলিটি, নাসা, সি টেকনোলজি, আপনি স্টেট অফ ক্যালিফোর্নিয়া, লেনোভো থেকে শুরু করে আরো অন্যান্য অনেক কোম্পানি আছে, যেরকম ট্র্যাকমি, লগইন রেডিয়াস বা আরো অন্যান্য কিছুতে, আরো অন্যান্য প্রোগ্রামে আমাদের হল অফ ফেম স্ট্যাটাস আছে। এখানে সব থেকে বড় স্ট্যাটাস বা বড় আপনার যদি বলতে গেলে পরে হল অফ ফেম, এটা হচ্ছে আপাতত আমাদের গুগলে আছে। যেখানে আমরা যদি অনারেবল মেনশনে যে বাংলাদেশ সার্চ করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের শীর্ষে আমাদের এই কিছু কিছু বড় বড় হান্টাররা যারা যারা আছেন, তাদের ভিতরেও আমাদের কোম্পানির লোক বা হচ্ছে যে ফাউন্ডার সে আছে। যাই হোক, আজকের ক্লাস আমরা হচ্ছে খুব বেসিক নিয়ে আলোচনা করব। আমি ধরে নিচ্ছি আপনি হয়তোবা অনেক এক্সপার্ট, অথবা বলতে গেলে পরে আপনি অনেক কিছু জানেন, কিন্তু এটা এই ক্লাসটা বা আমরা যেখান থেকে পাঁচটা শুরু করব, এই পুরো পাঁচই হলো আপনার একদম বেসিক থেকে চেষ্টা করবো যাতে আপনি ইন্টারমিডিয়েটের উপরে যেতে পারেন। অ্যাডভান্স কথা বলছি না, কারণ অ্যাডভান্সটা এটা আপনার উপর ডিপেন্ড করে। কারণ আমি যদি বলি যে না, এখানে সাইবার সিকিউরিটি ফিল্ডে আমি হচ্ছে আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব, কিন্তু এই সাইবার সিকিউরিটির ভিতরে যে আপনার ডোমেইনটা, সেই ডোমেইনটা কিন্তু হিউজ। যেরকম এই ডোমেইনের ভিতরে বিভিন্ন রকমের আপনার রোল থাকে, যেরকম ইথিক্যাল হ্যাকার, পেনিট্রেশন টেস্টার, বাগ হান্টার। আপনার যদি আরো ডিফেন্সিভ মোডে যান, সেক্ষেত্রে পরে আপনার হচ্ছে সক অ্যানালিস্ট, অথবা যদি আপনি ডেভেলপমেন্টের দিকে যান, সেক্ষেত্রে পরে আপনার ম্যালওয়্যার ডেভেলপমেন্ট, বা এরকম নানান ফ্যাসিলিটি অথবা নানান ফিল্ডে আপনি যেতে পারেন। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার নিজের উপরে। আপনি যখন সাইবার সিকিউরিটির ফান্ডামেন্টালস থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত জানবেন, সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস এবং ইন্টারমিডিয়েট এই পুরো যাত্রাটা আপনাকে শুরু করতে হয় একজন হ্যাকার হিসেবে। আপনি যদি চান যে না, আমি একজন ডিফেন্সার হব, বা আমি হচ্ছে সিকিউরিটি অ্যানালিস্ট হব বা সক অ্যানালিস্ট হব, তাহলে পরে আপনাকে শুরুটা করতে হবে ঠিক রেড টিমিং অথবা আপনাকে অ্যাটাকিং পারফরমেন্স দিয়েই। কারণ আপনি যতক্ষণ না অ্যাটাক বুঝবেন, আপনি ওটাকে কখনোই প্রতিরোধ করতে পারবেন না। আমরা যারা যারা একাডেমিক পড়াশোনা করছি, তারা সবসময় একটা ফরম্যাট খেয়াল করে থাকি যে কোন একটা রোগ নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটার আগে কারণ আমরা দেখি, তারপরে আমরা লক্ষণগুলো দেখি, তারপরে ওটা প্রতিরোধ করার চেষ্টা করি। অর্থাৎ আপনি যদি ডিফেন্সিভ বা সক অ্যানালিস্টের দিকে ফোকাস থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে অ্যাটাকিং ভেক্টরস গুলা বা অ্যাটাকিং এর যতগুলো আপনার রুলস আছে, সেগুলোকে আপনাকে জানতে হবে। যাই হোক, তো অত সব কথা বাদ, আজকে আমরা একদম বেসিক বা ফাউন্ডেশন থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা লিনাক্স ফাউন্ডেশন থেকে শুরু করতে করতে আস্তে আস্তে আমরা নেটওয়ার্কিং, তারপরে আমরা আরো নানান জিনিসে আমরা আগাবো। যাই হোক, তো আপনারা যদি কোনো পলিটেকনিকের স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা যদি চান, আপনারা হচ্ছে আপনাদের প্রাতিষ্ঠানিক ভাবে রুটমেট কাছে আসলে পরে, আমাদের কাছে আসলে পরে আমরা হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণভাবে একটা সাইবার সিক প্রোগ্রাম আমরা সম্পূর্ণ অর্গানাইজ করে দেবো। এটা লাইভ প্রোগ্রাম হবে, এবং এটা হচ্ছে আপনার সাপ্তাহিক সেশন থেকে শুরু করে আপনি এ টু জেড কমপ্লিটলি ফ্রি অফ কস্ট আপনার এটা পুরো কভারেজ আমরা দিব। ঠিক আছে, যেরকম আপনারা এই কিছুদিন আগে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রোগ্রামিং ক্লাব এটা অনুষ্ঠিত, তো আপনার অফিসিয়ালি আপনার পিপিআই বা পাবনা প্রোগ্রামিং ক্লাব থেকে আমরা হচ্ছে এটা অর্গানাইজ করছি, এবং এই পুরো সম্পূর্ণ যে ব্যবস্থাটা বা এই প্রোগ্রামটা, এটা পুরো বাংলাদেশে উন্মুক্ত করে দিয়েছে আমরা। যাই হোক, তো আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, শুরুতে আমরা হচ্ছে আপাতত আপনারা তো কম্পিউটার কি বা কম্পিউটার তো টুকটাক চালাতে জানেন না? একটু রেসপন্স করবেন। জি ভাই, আমরা টুকটাক কম্পিউটার চালাতে পারি।
আচ্ছা ঠিক আছে, এখানে কারা কারা লিনাক্স নিয়ে ধারণা আছে আপনারা যদি বলতেন, যে যে কারোর যদি কোনো লিনাক্স নিয়ে ধারণা থাকে। ভাই একটু মোটামুটি আছে যে লিনাক্স কি, লিনাক্স কি। আচ্ছা, আপনি আপনার মতামতটা আমাকে জানান যে লিনাক্সের বা আপনি আসলে কি কি জানছেন, বা লিনাক্স সম্পর্কে আপনার কতটুকু আইডিয়া আছে। ভাই তেমন কোনো আইডিয়া নাই তো, বলতে এটাই জানি লিনাক্স যে হ্যাকিং করার আগে এতটুকুই। আপনি বলতে একদম বেসিক থেকে শুরু করেন। হ্যাঁ, না না, আমি তো অবশ্যই বেসিক থেকে শুরু করবো। আমি আসলে আপনাদের মতামত বা আপনাদের চিন্তা ধারণাটা বুঝতে চাচ্ছি। ও, বুঝতে পারছি। জি, ঠিক আছে। যেহেতু লিনাক্স যদি বলি, যে লিনাক্স হচ্ছে একটা কার্নেল বেসড প্রোগ্রাম বা একটা কার্নেল। এটা কিভাবে, যে আপনারা অনেক সিস্টেম দেখবেন, অপারেটিং সিস্টেম দেখবেন যেটা দিয়ে আপনারা অপারেট করেন, যেরকম উইন্ডোজ। যেরকম আমি বর্তমানে উইন্ডোজ ব্যবহার করছি, আপনিও উইন্ডোজ কখনো কখনো ব্যবহার করছেন। আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করছেন, আপনার উইন্ডোজ আপনি এটা ব্যবহার করবেনই, সাধারণ বিষয় অ্যাজ এ নর্মাল ইউজার। কিন্তু উইন্ডোজের ব্যতীত আপনার কম্পিউটিং লেভেলে বা আপনার ডেস্কটপ ল্যাপটপের ইন্ডাস্ট্রিতে আপনার আরো অনেক প্ল্যাটফর্ম আছে। যেরকম আমরা হচ্ছে যদি মোবাইলের ইন্ডাস্ট্রিতে যাই, আমরা কিন্তু বিভিন্ন রকমের ওএস দেখবো। ঠিক যেরকম যে আপনার রেডমি বা শাওমি ফোনে এক ধরনের ইন্টারফেস, আপনার যদি অন্য কোনো ফোন দেখেন স্যামসাং এর কিন্তু এক ইন্টারফেস, আপনার অ্যাপেল এর কিন্তু আরেক ইন্টারফেস। এইগুলো কিন্তু এক একটা এক এক রকমের ওএস। ঠিক আছে, এখন এই প্রত্যেকটা ওএস আপনি যদি একটা সিরিয়াল দিয়ে দেখেন, যেরকম স্যামসাং, স্যামসাং এর শুধু একটা নির্দিষ্ট ওএস আছে এবং তাদের প্রত্যেকটা ফোনের যে ইন্টারফেসটা সেটা কিন্তু অলমোস্ট সেম হয়ে থাকে। মানে ওটা ওএস এর আপডেটের কারণে ওটা চেঞ্জেস হতে পারে, বাট আপনার যে বেস স্ট্রাকচারটা কিন্তু সেম থাকে। ঠিক সেই রকম আপনার কম্পিউটিং এর লেভেলে আপনার যতগুলা ইন্ডাস্ট্রি আছে, যেরকম মাইক্রোসফট যেটা হচ্ছে আপনার উইন্ডোজ প্রোভাইড করে থাকে, এরকম লিনাক্স এর কিন্তু অনেক রকমের ফিল্ড আছে। সেটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের লিনাক্স এর ওএস আছে। বলতে গেলে পরে উবুন্টু, কালি লিনাক্স, লিনাক্স মিন্ট, নানান কিছু কিন্তু এখানে আছে। ঠিক আছে, যাই হোক, তো এখানে একটা বেসিক নলেজ আপনারা নিয়ে রাখবেন। অত কিছু আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে শিখবো ইনশাল্লাহ। আমরা এতটুকু নলেজ রাখেন যে লিনাক্স একটা কমপ্লিট অপারেটিং সিস্টেম না, লিনাক্স একটা কার্নেল বেসড ওএস। আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন, আপনাদের প্রত্যেকটার অ্যান্ড্রয়েড কিন্তু আপনার কার্নেল বেসড। কার্নেল বেসড মানে সেটা কিন্তু লিনাক্স বেসড। আচ্ছা, তো এখন আমাদের হ্যাকিং এর ক্ষেত্রে বা আমরা যদি আমাদের যাত্রা শুরু করতে চাই, আমাদের একটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে কালি লিনাক্স দিয়ে শুরু করা। কালি লিনাক্সটা কি? এটা হচ্ছে দ্য মোস্ট অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তো আমরা যেহেতু উইন্ডোজে ইউজ করি, উইন্ডোজে আপনি দেখবেন সমস্ত সফটওয়্যার নানান কিছু কিন্তু আছে, উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হয়। কিন্তু হ্যাকিং এর ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে যে আমাদের বিভিন্ন পুরো কমপ্লিটলি চেঞ্জড, আমাদের আলাদা একটা সিস্টেম লাগে যেখানে আমরা আমাদের প্র্যাকটিসেস এবং আমরা আমাদের অ্যাটাকটা স্টার্ট করতে পারি। তো এখানে আমরা ক্যালিনিনাস কেন ব্যবহার করব? কারণ আপনার মোস্ট অফ হ্যাকার বা মোস্ট অফ হান্টার, পেন্টেশন টেস্টার বা রেড টিমার আপনার কালিনাসটা প্রেফার করে থাকে। কারণ কালিনাস আপনি প্রি বিল্ড, আপনার যতগুলো সফটওয়্যার লাগে সেই সফটওয়্যার গুলো কিন্তু এখানে ইনস্টল থাকে। আচ্ছা, এখন এই কালিনাসটা সর্বপ্রথম আপনাদেরকে ইনস্টল করতে হবে এবং তারপরে আমরা এটার আরো ডিপি আমরা যেতে পারবো। তো কালিনাস আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে করে আপনাকে কি করতে হবে, কালিনাস ইনস্টল করার আগে আপনাকে ভার্চুয়াল বক্স নামাতে হবে। ভার্চুয়াল বক্সটা কি? ভার্চুয়াল বক্স হলো যে আপনার আপনার উইন্ডোজ সিস্টেমের ভিতরে আপনি আরো সিস্টেম আপনি ইউজ করতে পারবেন। যেরকম কি হচ্ছে, আপনি ধরেন আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন, উইন্ডোজ 11 ইউজ করতেছেন, আপনি এর ভিতরে উইন্ডোজ 10 ইউজ করতে পারবেন, তার ভিতরে উইন্ডোজ 7। এরকম ভাবে আপনি ওটা কিন্তু ভার্চুয়ালাইজড কিন্তু আপনি এই পুরো জিনিসটা প্যারালালি আপনি এটা সেট আপ করতে পারবেন। তো আমাদের প্রথম কাজ হলো যে ভার্চুয়াল বক্সটাকে ইনস্টল করা। ভার্চুয়াল বক্সটা ইনস্টল করার আগে আমাদের এখানে ক্রিয়েট, সরি, উইন্ডোজ ফিচারে যাব আমরা, দেখে নিই আর কি। যেহেতু আপনাদের যদি কোনো ইস্যু আসে, আপনারা এটা ইউটিউবে গিয়ে আপনারা সলভ করতে পারেন ভার্চুয়াল বক্স ইনস্টলেশনের ক্ষেত্রে। এই যে এটা অন রাখতে হবে, ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম, এখানে আপনারা দেখে রাখেন উইন্ডোজ টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ। এখান থেকে আপনারা যদি কোনো ইস্যু ফেস করেন, সেক্ষেত্রে পরে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম এটা আপনারা টিক দিয়ে দেবেন। তো এখানে আপনারা ভার্চুয়াল বক্সটাকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে উইন্ডোজ হোস্টে গিয়ে আমি এটা ডাউনলোড করছি। এটা ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে।
ওকে, তো আপনাদের ভার্চুয়াল বক্সটা ডাউনলোড হয়ে গেলে পরে এটাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আপনারা আশা করি ইনস্টল কিভাবে করতে হয় এটা জানেন। ডাবল ক্লিক করলে পরে আমাদের ইনস্টলেশনের প্যাকেজটা চলে আসবে। এখান থেকে নেক্সট দিবেন, আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড লাইসেন্স এগ্রিমেন্ট, এটাতে টিক করে নেক্সট দিবেন। তারপরে এখানে আপনাদের যদি লোকেশনটা চেঞ্জ করতে হয় আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি লোকেশনটা চেঞ্জ করতেছি না, যেটা আছে সেটাই থাক। এটাকে নেক্সট দিলাম এবং ইয়েস নেক্সট দিবেন, তারপরে এখানে ইয়েস দিবেন। ডিপেন্ডেন্সি ডাউনলোড করে নেবে। ওকে, আপনারা সর্বপ্রথম যেটা ডিফল্ট থেকে সেটাই নেবেন, তো আপনাদের অত কনফিগারেশন আপনাদের করা লাগবে না। ওকে, তো আমরা যদি এটা স্টার্ট করি ভার্চুয়াল বক্স, তাহলে পরে দেখবেন যে এরকম একটা আমাদের কাছে কিন্তু উইন্ডো চলে আসছে। আচ্ছা, তো এখন আমরা ভার্চুয়াল বক্সটা ইনস্টল করছি, আমাদের কিন্তু কয়েকটি স্টেপ আছে। এটা হলো যে ভার্চুয়াল বক্সটা ইনস্টল করতে হবে, ভার্চুয়াল বক্স। তারপরে আমাদেরকে কালি লিনাক্সের যেই ডিস্ট্রোটা বা বলতে গেলে পরে ওএস, সেটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো ডিস্ট্রো এটা আমি দিলাম, তারপরে কিন্তু আমরা এটা কনফিগারেশন করতে হবে। কনফিগারেশন করার পরে আমরা যখন এটা স্টার্ট দেবো, স্টার্টের মাধ্যমে আমাদের কালি লিনাক্স যেই ডিস্ট্রিবিউশন বা বলতে গেলে পরে আমাদের যেটার মাধ্যমে আমরা হ্যাকিং করব, সেটা আমরা কিন্তু করবো। তো আমরা স্টেপ বাই স্টেপ এটা ফলো করি। আমরা ভার্চুয়াল বক্স ইনস্টল করে ফেলছি, আর আমাদের কালি লিনাক্সের ডিস্ট্রিবিউটরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড কিভাবে করবো, আমরা অফিসিয়াল ওয়েবসাইট kali.org এই সাইটে চলে আসবো এবং এখান থেকে আমরা ডাউনলোড অপশনে এই বাটনে একটা ক্লিক দেবো। তার দেওয়ার পর এখানে ইনস্টলার ইমেজ এবং ভার্চুয়াল মেশিন দেয়। এখন এই দুইটার ভিতরে অনেক কিছু আছে, তো আপনাদের অত ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনারা এখানে সিম্পলি এই ভার্চুয়াল মেশিন এখানে একটা ক্লিক দেবেন, তারপরে এখানে অনেক অপশন পাবেন। এখান থেকে আমরা কি ইনস্টল করছি, আমরা একটু আগে ভার্চুয়াল বক্স ইনস্টল করছি, তো এখানে অনেকগুলো প্রোভাইড পাবেন। এতগুলো প্রোভাইডারের আমাদের দরকার নেই, যেহেতু আমরা ভার্চুয়াল বক্স ইনস্টল করছি সেই ক্ষেত্রে পরে আমাদের এখানে ভার্চুয়াল বক্সের যে অপশনটা এখানে আমরা ক্লিক করে এই ডাউনলোড বাটনে চাপ দিলে পরে আমাদের এই একটা জিপ ফাইল ডাউনলোড হবে। সেই জিপ ফাইলটা আপনার এখানে ডাউনলোড করে দেবেন। এটা আপনার অ্যারাউন্ড কত, প্রায় 4 জিবির আশেপাশে নেবে, 3.7 জিবি। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা আমি আগে ভাগে ডাউনলোড করে রাখছি। যেহেতু এখন আমাদের কি করতে হবে, আমরা যদি আমাদের স্টেপটা দেখি, এখন আমাদের কনফিগারেশন করতে হবে। কনফিগারেশন করতে হবে তার মানে কি, আমরা যেহেতু এটা একটা জিপ ফাইল পাচ্ছি, ডট 7z, 7z মানে কি একটা জিপ ফাইল। জিপ ফাইল জিপেরও অনেক ধরনের আছে অ্যাট্রিবিউট করার জন্য। যাই হোক, একটা 7z কিন্তু একটা মানে অ্যাট্রিবিউট বলতে পারেন। যেহেতু এখন এটাকে আমাদের কম এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আমরা এখানে এই এক্সট্রাক্ট ডট এই বাটনে চাপ দিলে পরে এটা আমাদের এক্সট্রাক্ট হয়ে যাবে। আমরা এখানে এই বাটনে চাপ দিলাম, তো এখানে আমাকে লোকেশন জানতে চাচ্ছে। তো আমি এখানে ডকুমেন্টের ভিতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি এবং এটা ধরেন আমি দিলাম যে ভার্চুয়াল বক্স, এবং এর ভিতরে আমি সমস্ত ফাইল ফোল্ডার আমি এখানে রাখবো। তো আমি এখানে এটা এক্সট্রাক্ট করলাম। এটা এক্সট্রাক্ট করতে কিছুক্ষণ সময় লাগবে। এক্সট্রাক্ট করা হয়ে গেলে পরে আমরা কনফিগারেশন করব। কনফিগারেশন আগে আমি লিখে দিই, কনফিগারেশন, এবং তারপরে আমরা স্টার্ট করতে পারবো। আচ্ছা, তো এটা আমাদের এক্সট্রাক্ট হতে থাক। তার আগে আমরা কিছু এক্সটার্নাল কিছু বিষয় নিয়ে আলোচনা করি। এটা হলো যে আমরা এখন সাইবার সিকিউরিটির বেসিক থেকে বা ফাউন্ডেশন থেকে আমরা শুরু করবো। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পয়েন্টে আপনি যেগুলো শিখবেন সেগুলো হচ্ছে আপনাকে একদম খুবই পিওর মাইন্ডে, রিফ্রেশ মাইন্ডে আপনাকে এটা মনে রাখতে হবে। কারণ আপনি যদি যখন আপনি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে যাবেন, আপনার সেম জিনিসই লাগবে, তাহলে আলাদা টপিক থাকবে, আরো নানান কিছু কিন্তু এখানে থাকবে, কিন্তু আপনার এই বেসিক নলেজে কিন্তু আপনার মেইন। আপনি যখন দেখবেন বা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে যেসব জব কোশ্চেন্স
বা বলতে গেলে পরে যেসব ইন্টারভিউ কোশ্চেন গুলো থাকে বা ইন্টারভিউ করার সময় যেগুলো যেগুলো লাগে, এই সমস্ত কোশ্চেন কিন্তু প্রায় বলতে গেলে প্রায় 60 to 80% আপনার কিন্তু লিনাক্স বেসিক থেকে কিন্তু ধরে। এটা আমরাও করে আসছি এবং আমরা এটাও দেখেও আসছি যে কিভাবে ইন্টারভিউতে কোশ্চেন টোশ্চেন করে না করে। যেহেতু এটাই আপনার সময় যে আপনার এখানে লিনাক্সটাকে ভালো মতো করে বোঝা, আপনার এখানে লিনাক্সটাকে ভালো মতো করে বুঝতে হবে, তাহলে পরে আপনি নানান ফিল্ডে যেতে পারবেন। লিনাক্সের ভিতর লিনাক্স যদি ভালোভাবে বুঝতে পারেন, আপনার অন্য কোনো ফিল্ডে যেতে আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এখন আমরা যেহেতু শুরু করতে যাচ্ছি, শুরু করার জন্য আমাদের একটা বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, এটা হচ্ছে আমাদের বিগিনারদের জন্য একজন বেস্ট ফ্রেন্ড। সেই বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে যে tryhackme.com। এখানে যদি আমরা tryhackme সার্চ করি, লার্ন সাইবার সিকিউরিটি tryhackme সাইবার সিকিউরিটি ট্রেনিং, তা আমরা এখানে যাব, এই ওয়েবসাইটে যাব এবং এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট সাইন আপ করে সাইন ইন করে নেব, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই অ্যাকাউন্টটাকে লগ ইন করে দেবো। আশা করি এতটুকু আপনারা জানেন, কারণ আপনার সাইবার সিকিউরিটি ফিল্ডটা কিন্তু আপনার কম্পিউটার লেভেলের সর্বোত্তম পর্যায়ে আছে, কারণ এর উপরে আর কিছু নেই। এর নিচে আছে যেরকম আপনার ডেভেলপমেন্ট বলতে পারেন, অথবা বলতে পারেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা নানান রোল কিন্তু আপনার সাইবার সিকিউরিটির নিচে আছে, সাইবার সিকিউরিটির উপরে কিন্তু আর কোনো ফিল্ড নেই। তো এটা একটা বলতে গেলে পরে হিউজ ডিমান্ডিং একটা সেক্টর, এবং এর ভিতরে সাইবার সিকিউরিটির ভিতরে আরো অনেক ডিমান্ডিং সেক্টর আছে। যাই হোক, তো আমাদের বেস্ট ফ্রেন্ডটা আমরা মনে রাখবো tryhackme.com। তো এটা নিয়ে আমরা পরে পরে আলোচনা করব। তার আগে আমরা আমাদের এই যে নেক্সট আছে সেটাকে আমরা আগে সেট আপ করে নেবো। তো আমরা হচ্ছে এক্সট্রাক্ট করে ফেলছি, এখন আমাদের কি করতে হবে, কনফিগার করতে হবে। তো এক্সট্রাক্ট করার পরে আমরা যদি যাই, এখান থেকে যে ভার্চুয়াল বক্সের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করছে কালে লিনাক্স 2025.4। তো এর ভিতরে যদি যাই, এখানে আমরা দুইটা ফোল্ডার পাবো, একটা হলো একটা হচ্ছে ভিবক্স ফাইলের, আর একটা হলো আপনাদের ভিডিআই ফোল্ডার। যাক, তো এই ফোল্ডারের কাজ কি এটা আমাদের জানার দরকার নেই, আমরা হচ্ছে জাস্ট এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে এখন আমরা ডিরেক্টলি কনফিগার করবো ভার্চুয়াল বক্স দিয়ে। এখন আমরা ভার্চুয়াল বক্সে কি করব, এখানে আমরা ওপেনে চাপ দেব। ওপেনে চাপ দিয়ে আমাদের যে ফাইল সিলেক্ট হয়েছে বা যেটা এক্সট্রাক্ট হয়েছে সেখানে যাব। তো এখানে কিন্তু একটা ফাইলে কিন্তু এখানে আপনাকে শো করতেছে, কারণ অথচ আমাদের কিন্তু এখানে দুইটা ফাইল, একটা হলো ভিবক্স, একটা হলো ভিডিআই। ভিডিআইটা হলো আপনার ডিস্ক ইমেজ, আর ভিবক্সটা হলো আপনার ভার্চুয়াল বক্সের যে কনফিগারেশন ফাইল। এখন আমরা কি করব, এই ভিবক্স যে ফাইলটা, এই ফাইলটাই আমরা এখানে ওপেন করে নেব। তো ওপেন করলে পরে আমাদের এখানে সুন্দরভাবে কিন্তু একটা কনফিগারেশন বা আমাদের কিন্তু একটা অপশন চলে আসছে যে কালি লিনাক্স পাওয়ার অফ। তো আমরা এর আগে কিছু সেটিং করে নেবো, এর উপরে রাইট ক্লিক করে আমরা হচ্ছে সেটিংস অপশনে ক্লিক করব। এখানে আমরা বেসিকেই থাকবো, অ্যাডভান্স এই এক্সপার্টে যেতে হবে না। এখানে আপনি ভিএম নেম দিতে পারেন, যেরকম ধরেন আমি দিলাম যে কালি লিনাক্স ওয়েস। এগুলো নিয়ে ঘাটাঘাটি করার কোনো দরকার নেই। আপনি একটু নিচে আসবেন, এখানে আসার পরে মাদারবোর্ড, এখানে আপনি একটু আসবেন। এখানে আসার পরে আপনার সিস্টেম কনফিগারেশনটা আপনাকে জানতে হবে, যাতে যদি আপনাকে আপনার সিস্টেম থেকে কিছু অংশ এই ভার্চুয়াল বক্সকে দিতে হবে, কারণ আপনি কম্পিউটারের ভিতরে কম্পিউটার চালাচ্ছেন। সেক্ষেত্রে ওই কম্পিউটারেরও কিন্তু কিছু আপনার লাগে, যেরকম র্যাম, আপনার সিপিইউ, এগুলো কিন্তু লাগে, বা জায়গায় এসএসডি স্টোরেজ এগুলো কিন্তু লাগে, তাকে সেটা দিতে হবে। এখন আপনার ল্যাপটপ ধরেন 8 জিবি, 8 জিবি র্যাম হলে পরে আপনি এখানে তাকে দিবেন ধরেন 4 জিবির মতো। অর্ধেক করার দরকার নেই, আপনার যদি 16 জিবি হয়ে থাকে আপনি 4 জিবি দিতে পারেন, 4 জিবি ইজ এনাফ। বা আপনার যদি 4 জিবি ল্যাপটপ বা ডেস্কটপ হয়ে থাকে, সেক্ষেত্রে পরে আপনি 2 জিবি রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে 4 জিবি দিয়ে দিলাম, বা আমি এখানে 6 জিবি দিয়ে দিচ্ছি, যাতে কোনো ল্যাগ না দেয়। আমি এখানে 6 জিবি দিয়ে দিলাম, এখানে খেয়াল রাখবেন আর কি। ওকে, এবং এখানে মাদারবোর্ডে থেকে আমরা এখানে প্রসেসরে যাব। এখানে আমরা বেস মেমোরি বা র্যাম যেটাকে বলে, সেই র্যামটা কিন্তু আমরা এখানে বাড়াই দিচ্ছি। এখন আমরা এই বেস মেমোরিতে বা প্রসেসরে যাব। প্রসেসর থেকে আমরা এখান থেকে সিপিইউটা সিলেক্ট করব। এখানে সেম, আপনি যদি উইন্ডোজে থাকেন, সিস্টেম ইনফরমেশন এই অ্যাপটা ওপেন করলে পরে আপনি এখানে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এখান থেকে যদি দেখেন যে ইনস্টল ফিজিক্যাল র্যাম, এটা হচ্ছে 16 জিবি দেওয়া আছে আমার, আর আপনি এখানে আপনার ইনফরমেশনটা পেয়ে যাবেন। এখন আমরা প্রসেসর বা সিপিইউ আমরা দিব, কারণ আমরা প্রসেসর কত প্রসেসর দেবো ওইটা আপনি এখানেই পেয়ে যাবেন, ইনফরমেশনটা এখানেই পেয়ে যাবেন। এটার জন্য আপনারা এক কাজ করতে পারেন, এখানে যদি আপনি না পান, আপনি এখান থেকে টাস্ক ম্যানেজার ওপেন করবেন। টাস্ক ম্যানেজার ওপেন করবেন এবং এখান থেকে আপনি হচ্ছে পারফরমেন্সে যাবেন এবং সিপিইউতে যাবেন। সরি, যে সিপিইউতে আসার পরে এখান থেকে আপনারা দেখবেন, এই যে এখানে দেখেন, এখানে
কোড বলে একটা অপশন আছে, কোড 6 দেওয়া, এবং লজিক্যাল প্রসেসর 12 দেওয়া। অর্থাৎ আমরা এখানে কোড 6 এবং থ্রেড, এই লজিক্যাল প্রসেসরকে বলে থ্রেড, মনে রাখবেন এটা। কোরকে, কোর কয়টা আছে, 6টা কোর আছে, এবং লজিক্যাল প্রসেসর হচ্ছে আপনার 12টা। তো ওই হিসাবে আমরা এখানে দেবো। তো এখানে আমরা কত দিতে পারতেছি, সর্বোচ্চ আমরা এখানে 6টা দিতে পারতেছি। কেন? কারণ আমরা এখানে কোড দেখেই আসছি যে 6টা কোর আমার। এখন আমি এখানে ধরেন 4টা কোড দিতে পারি, বা 3টা কোড আমি এখানে দিতে পারি। তো আমি এখানে 3টা কোড দিলাম। আপনি কালির ক্ষেত্রে 2-3 দিতে পারেন, বা 4 আপনি ম্যাক্স দিতে পারেন, এর বেশি লাগে না। আর যাই হোক, তো এখানে আপনি আপনার মন মতো করে দিবেন। নিচে আসার, নিচে আর কোনো কিছু নেই। এখানে আমরা যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটা নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব, যখন আমরা নেটওয়ার্ক নিয়ে আমরা পড়াশোনা করব। যাই হোক, তো আমরা এখানে এই কনফিগারেশনটা করার পরে আমি এখানে ওকেতে ক্লিক দিলাম। ওকে, তো আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, এতটুকু কি কারো কোনো কোশ্চেন আছে? জি না, আমরা পুরোপুরি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের সময় কি, কনফিগারেশন করে ফেলছি, এখন আমরা স্টার্ট করব। স্টার্ট কালি লিনাক্স। তো এখন আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কালি লিনাক্সটাকে, লিনাক্সটা স্টার্ট হয়ে যাওয়ার কথা। তো এখানে আরো লেখা আছে যে পাওয়ার আপ ভিএম। এখানে আমরা যদি একটু অপেক্ষা করি, এখানে দেখেন না, এখানে কিন্তু আমাদের কালি লিনাক্সটা কিন্তু এখানে চালু হয়ে গেছে। এটা আমরা বড় করে নেব। ওকে, তো এখানে কিন্তু আমরা কালি লিনাক্সটা কিন্তু আমরা চালু করে ফেলছি। এখানে আমাদের দুইটা অপশন শো করতেছে, একটা হচ্ছে ইউজার নেম এবং একটা হলো পাসওয়ার্ড। তো ইউজার নেম সর্বপ্রথম হচ্ছে কালি, পাসওয়ার্ড হচ্ছে কালি। আমি এটা লিখে দিচ্ছি। এটা এটা ডিফল্ট ইউজার নেম, পাসওয়ার্ড, ডিফল্ট ইউজার নেম, পাসওয়ার্ড, কালি ইস্টু কালি। এখানে ইস্টু দিলাম কারণ আপনাদের এই ফরম্যাটটা জানতে হবে এবং এই ফরম্যাটে উপস্থিত হতে হবে। এখানে কালি হলো ইউজার নেম এবং কালি হলো পাসওয়ার্ড, কালি। ওকে, তো এটা হচ্ছে আমাদের কালি লিনাক্স, এবং এখান থেকে আমি ওয়ালপেপারটা চেঞ্জ করেছি কারণ এখানে লেখাগুলো বোঝা যাবে না। আমি এখানে এটা রাখতেছি। আশা করি এখন ফাইল ফোল্ডার গুলো আরো ভালোভাবে স্পষ্ট ভাবে দেখতে পারবেন। তো এখানে আমাদের এটা ফুল স্ক্রিন করে নেব। এখানে যদি ফুল স্ক্রিন হয়, অটো সাইজ, আচ্ছা। তো এটার জন্য আমাদেরকে গেস্ট ইনস্টল করতে হবে। তো ভার্চুয়াল বক্স গেস্ট এডিশন। আপনাদের যদি এরকম ইস্যু আসে যে আপনাদের এখানে অনেক ছোট করে দেখাচ্ছে, যেরকম আমার ইস্যুটা দেখাচ্ছে, এটার জন্য আপনারা কি করবেন, ভার্চুয়াল গেস্ট এডিশন এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমরা যাব, এখানে আসার পরে যে গেস্ট এডিশন ফর উইন্ডোজ, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা গেস্ট এডিশনটাকে ডাউনলোড করে নেব। আচ্ছা, এখানে স্টেপ দেওয়া আছে। এখানেই অপশন থাকে, যাই হোক, এখানে আবার দেখি, এই যে ইনসার্ট গেস্ট এডিশন, ডিভাইস থেকে আসার পরে ইনসার্ট সিটি ডিস্ক এডিশন, এটা সিলেক্ট করবেন এবং এখানে ইএক্সি দেওয়া। তো আমরা এখানে আপগ্রেড করে দিচ্ছি ডিরেক্টলি। দেখি এটা চেঞ্জ হয় নাকি। চেঞ্জ না হলে পরে আমাদের একে ম্যানুয়ালি করতে হবে।
আচ্ছা, তো এটার জন্য আপনারা এটাকে একবার রিস্টার্ট করে নেবেন। তো আমি এটার পিছনে বেশি সময় নষ্ট করবো না। আমি এটার ফিক্স যদি না হয় আমি আগামী দিনে আপনাদেরকে এটা জানাবো। আপাতত অত সময় আমরা নষ্ট করব না। আচ্ছা, তো এটা বুট আপ হোক। আমরা আমাদের ফ্রেন্ডস নিয়ে একটু আলোচনা করি যে ট্রাইমিতে আমরা কি করতে পারি। আমরা একটা নির্দিষ্ট পাথ পেতে পারি, কারণ আমাদের একটা রাস্তা দরকার বা রাউট দরকার, যে আমরা কিভাবে কি শুরু করব না করব। এটার জন্য আমরা এখানে লার্ন অপশনে যাব। এখানে লার্ন অপশনে আসার পরে এখানে আপনারা রোড ম্যাপ বলে কিন্তু একটা অপশন পাবেন। এই রোড ম্যাপে আপনার সাইবার সিকিউরিটি লার্নিং কমপ্লিট রোড ম্যাপ সহ প্রত্যেকটা মডেল নিয়েও কিন্তু এখানে ডিসকাস করা হয়েছে। এটা কিভাবে, এখানে আমি একটু চমকে নিচ্ছি। এখানে দেখেন, এখানে সর্বপ্রথম আপনাকে কম্পিউটার সায়েন্স বেসিক বা কম্পিউটারের টুকটাক বেসিক আপনাকে জানতে হবে, যে কিভাবে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো কম্পিউটার শাট ডাউন করতে পারি না বা রিস্টার্ট করতে পারি না, কোনো অ্যাপ আপনি ইনস্টল করতে পারি না, ডাউনলোড করতে পারি না, কোনো অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারি না, লগ ইন করতে পারি না, তাহলে পরে আগে আপনার সেই বেসিকটাকে কিন্তু ইউজ করতে হবে বা বেসিকটাকে আগে আপনাকে জানতে হবে। কারণ এই বেসিক জানার জন্য আপনি এই কম্পিউটার ব্যবহার করেন বেশি দিন ধরে, তাহলে আপনি একাই এগুলা শিখে যাবেন। যাই হোক, সাইবার সিকিউরিটির ভিতরে স্টার্ট করার জন্য এখানে আমাদের কয়েকটা পাথ দেওয়া আছে, যেটা হলো প্রথমে আছে যে প্রি সিকিউরিটি, তারপরে আছে যে সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন এখানে লেখা আছে। যাক, এখানে সাইবার সিকিউরিটি 101, তারপরে এখানে এই একটা সার্টিফিকেশন আছে, এই সার্টিফিকেশনের দরকার নেই আপাতত। তারপরে এখানে কিন্তু আমরা যে ফাউন্ডেশনটা ক্লিয়ার করার পরে আমরা কিন্তু ডিরেক্টলি পাথ কিন্তু আমরা চুজ করতে পারি। এখানে ডিরেক্টলি পাথ দিয়ে দিছে, মানে আপনি কোন লাইনে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন। আসলে এখানে আমরা যেভাবে শিখবো, আমরা সর্বপ্রথম একদম স্টেপ বাই স্টেপ শিখবো। কিভাবে আমরা প্রথমে একজন হ্যাকার মেথোডোলজি বা একজন হ্যাকার কিভাবে চিন্তা ভাবনা করে, আমরা সেই চিন্তা ভাবনাটা আমাদের ভিতরে আনবো, এবং তারপরে আমরা বিভিন্ন রকমের জব রোল আমরা দেখতে পাই, যেরকম ধরেন সিকিউরিটি ইঞ্জিনিয়ার, পেন্টেশন টেস্টার, সিকিউরিটি অ্যানালিস্ট, এগুলা। যাই হোক, তো অত মাথা ব্যথার কিছু নেই, কারণ আমরা এগুলো নিয়ে আগামী দিনে আমরা নিজেরাই বুঝতে পারবো। যাই হোক, তো এখন আমরা কি করবো, আমরা প্রি সিকিউরিটি এই পাথটা নিয়ে আমরা আলোচনা করবো। এই পাথ অনুযায়ী আমরা পড়াশোনা করবো। যাক, তো এখানে আমার সর্বপ্রথম আছে যে অফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রো, ডিফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রো। তো অফেন্সিভ সিকিউরিটি এবং ডিফেন্সিভ সিকিউরিটি এই দুটোই হলো আপনার একদম বলতে গেলে পুরো সংজ্ঞা টাইপের, বা বলতে গেলে পুরো আপনার একদম জাস্ট বেসিক বুঝাইছে যে অফেন্সিভ সিকিউরিটি কি এবং ডিফেন্সিভ সিকিউরিটি কি। এটা আপনারা যদি চান আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন, পড়ে নিলে পরে ভালো হবে, না পড়ে নিলে পরে আপাতত দৃষ্টিতে কোনো সমস্যা নেই। এটা আমরা আগামী দিনে আরো ভালো করে আমরা এটা প্র্যাকটিস করব। যেহেতু ক্যারিয়ার ইন সাইবার সিকিউরিটি, ক্যারিয়ার ইন সাইবার সিকিউরিটি মানে আপনি এই যে ফিল্ডে পড়াশোনা করবেন বা এই ফিল্ডে যে আপনি একটা সময় দেবেন 2-3 বছর, বা আপনি যতদিন এক্সপার্ট হচ্ছেন ততদিন আপনি সময় দেবেন। সেই সময় দেওয়ার জন্য আপনার এখানে কোন কোন জব রোল আপনি আগামীতে পেতে পারেন সেই জব রোল নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, যে কি কি ক্যারিয়ার আছে সাইবার সিকিউরিটির উপরে বা সাইবার সিকিউরিটি এই ফিল্ডের ভিতরে। আমি যেহেতু বলছি যে সাইবার সিকিউরিটি ডোমেইনটা কিন্তু হিউজ, এর ভিতরে আপনার নানান রকমের আপনার পার্টিশন থাকে বা আপনার আলাদা আলাদা জব রোল থাকে, যেরকম সিকিউরিটি অ্যানালিস্ট বা সক অ্যানালিস্ট আমরা সাধারণত বলে থাকি, বা সিকিউরিটি অ্যানালিস্টও বলতে পারেন। সিকিউরিটি অ্যানালিস্টের কাজ কি? সিকিউরিটি অ্যানালিস্টের কাজ হলো যে প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা, আমরা তো ইন্ডাস্ট্রি লেভেলে যখন আপনি কাজ করবেন বা একটা কোম্পানির সাথে যখন আপনি অফিসে আপনি রেডি ক্যারিয়ারের জন্য, সেখানে আপনি জানতে পারবেন যে আপনাকে এখন কোন কোন বিষয়ে সিকিউরিটি দিতে হবে। যেরকম আপনার উইন্ডোজের ক্ষেত্রে আপনার উইন্ডোজের প্রপার সিকিউরিটি দিতে হবে। সেটা কিভাবে, ধরেন কোনো যদি ইনফরমেশন ডিসক্লোজ করা থাকে, বা আপনার পাসওয়ার্ড যদি খুব ইজিলি গেসেবল হয়ে থাকে, বা এরকম আরো নানান বিষয় নিয়ে আপনি এটা অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন। সেটা কি, যে আপনার রেসপন্সিবিলিটি কিছু থাকবে, যে ওয়ার্কিং ইন ভেরিয়াস স্টেক হোল্ডার্স টু অ্যানালাইজ দ্য সাইবার সিকিউরিটি থ্রু আউট দ্য কোম্পানি, বা এরকম আরো অনেক রেসপন্সিবিলিটি থাকে এখানে। যাকে এখানে আপনার জাস্ট উপর উপর দিয়ে বলছে, ভিতরে কিন্তু আরো অনেক কিছু আপনাকে হ্যান্ডেল করতে হয়, যেরকম আপনার ডকুমেন্ট বানানো বা রিপোর্ট রাইট করা, কোনো যদি ইনসিডেন্টস বা কোনো ঘটনা যদি দেখেন যে যেটা হচ্ছে আপনার সাসপিসিয়াস লাগতেছে বা এটা আপনার হওয়ার কথা না, বা হ্যাকার হ্যাকার মনে হচ্ছে যে না হ্যাকার ঢুকতে পারে, বা এরকম আপনার আনসেফ ফিল হচ্ছে, সেটাকে আপনাকে জানাতে হবে সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের। এন্ড সিকিউরিটি ইঞ্জিনিয়াররা কি করবে, তারা এই প্রপার জিনিসটাকে মূলত ঘাটাঘাটি করে দেখবে। সিকিউরিটি অ্যানালিস্ট যে তিনি একটা রিপোর্ট ক্রিয়েট করবে এবং সেটা হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়ারদেরকে দিবে, এবং ইঞ্জিনিয়াররা কি করবে, সেটা রিপোর্টটা ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং সেই অনুযায়ী
তারা যেখানে ইস্যুটা আছে সেই ইস্যুটা ফিক্স করার চিন্তা করবে। যদি দেখেন যে না, আপনার উইন্ডোজে আপনার হচ্ছে পাসওয়ার্ড ইজিলি গেসেবল দেওয়া আছে, যেরকম পাসওয়ার্ড ধরেন hello123, সেটা কিন্তু ইজিলি গেসেবল। সেটা কি করবে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার এটাকে সম্পূর্ণ চেঞ্জেস করবে। বা শুধু সিকিউরিটি ইঞ্জিনিয়ারের কি কাজ, সে পুরো জিনিসটাকে অ্যানালাইজ করবে, রিপোর্ট বানাবে, রিপোর্ট করে বানাবে, আগে সে জিনিসটা অ্যানালাইজ করবে, সেটাকে দ্রুত ফিক্স করবে, এবং ফিক্স করার পরে সে একটা রিপোর্ট বানাবে। সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের এদের আসলে দিন রাত কিছু নাই। এদের যদি দেখে যে না, তাদের কোম্পানির রাত 2টার মধ্যে অ্যাটাক হয়েছে, তাদেরকে রাত 2টাতেই অফিসে গিয়ে উপস্থিত থাকতে হবে এবং তাকে তার কোম্পানিটাকে বাঁচাতে হবে। তো এরকম এগ্রিমেন্টের মাধ্যমে আর কি সিকিউরিটি ইঞ্জিনিয়ার জব রোলটা পাওয়া যায়। খুব স্ট্রেসফুল একটা জব রোল বলতে পারেন। যাই হোক, এই সিকিউরিটি ইঞ্জিনিয়ারের ভিতরেও কিন্তু অনেক বড় একটা জব, মানে একটা হিউজ স্যালারি আপনাকে দেয়। যেহেতু ইনসিডেন্ট রেসপন্ডার এর কাজ কি, এটা হলো যে আপনার আসলে সবসময় পর্যবেক্ষণ করে। যেরকম আপনি মুভিতে দেখে রাখবেন যে একজন ব্যক্তি, তার সামনে প্রায় 10-15টা মনিটর, সে কি করছে, সে মনিটরের দিকে তাকায় আছে এবং সে কি 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 জানে বিষয়গুলো দেখতেছে মনিটরে, এই নানান কিছু কিন্তু হচ্ছে। তো তার এই জব রোলটা হচ্ছে ইনসিডেন্ট রেসপন্ডার। সে কি করে, সে আর কি সম্পূর্ণ বিষয়টা দেখে। যেরকম ধরেন আপনার হিউজ লেভেলে ট্রাফিক আসতেছে, বা বলতে গেলে পরে আপনার ধরেন এভারেজ ওয়েবসাইটে ভিজিটর আসে 10, 15, 20, হুট করে দেখবেন যে আপনার এখানে প্রায় 10,000-এর মতো 10,000-এর মতো ট্রাফিক। তার মানে কি 10,000 থেকে আপনার হয়ে যাচ্ছে 50,000। তাহলে কি এখানে একটা ডিডস অ্যাটাকে আপনার ওয়েবসাইটটা শিকার হয়েছে, বা আপনার ওয়েবসাইটের উপর কেউ ডিডস অ্যাটাক পারফর্ম করতেছে। এই ক্ষেত্রে আপনার কি, এটা কিন্তু একটা ইনসিডেন্ট। মানে কি ইনসিডেন্ট, মানে কি ঘটনা। এই যে একটা ঘটনা, বা এটা যে একটা সন্দেহজনক ঘটনা, এই ঘটনা কি করা, তাকে ইনসিডেন্ট রেসপন্ড করা, দ্রুতভাবে তাকে কি করতে হবে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা সক অ্যানালিস্ট যারা যারা বসে আছেন তাদেরকে এই ইনফরমেশনটা জানাতে হবে যে না, এখানে এত পরিমাণ ভিজিটর, বা যে ইনফরমেশনটা পাইছে, কি ইনফরমেশনটা পাইছে যে না, আমাদের এখানে সাসপিসিয়াসলি আমার ট্রাফিক বাড়তেছে, মানে আমার হিউজ পরিমাণে ইউজার কিন্তু একসাথে সাইটে ভিজিট করতেছে। একসাথে সাইটে ভিজিট করলে কি হয়, সাইটটা লোড খায় না। যেমন ধরেন আপনি কোনো এসএসসি অথবা এইচএসসি শিক্ষার্থী, আপনি যখনই দেখবেন আপনার যেদিন রেজাল্ট বের হবে, আপনার গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনার ঢুকতে অনেক টাইম লাগবে। কেন টাইম লাগবে? কারণ একসাথে প্রায় আপনার 4-5 লাখ স্টুডেন্ট যদি সেই সাইটে একসাথে প্রবেশ করে, সেই সাইটটার সার্ভার অটোমেটিক্যালি ক্র্যাশ হয়ে যায়। এটাকে মূলত ডিডোস অ্যাটাক বলে থাকে। যেটা হচ্ছে আপনার যদি একসাথে অনেকগুলো স্টুডেন্ট যদি ঢুকে, সেক্ষেত্রে এটা ডিডোস অ্যাটাক বা কোনো ওরকম ভাবে কোনো না, কারণ এটা একসেপ্টেবল। বা বলতে গেলে পরে এটা হচ্ছে আপনি জানেন যে না, এরকম কিছু একটা হবে। সরকাররাও জানে যে না, এই এত তারিখে রেজাল্ট প্রকাশিত হবে, সেক্ষেত্রে পুরো অনেক ইউজার কিন্তু সাইটে ঢুকতে পারে, সেক্ষেত্রে পুরো সার্ভার ক্র্যাশ খেতে পারে। কিন্তু একটা নর্মাল দিনে যদি একটা গভর্নমেন্ট ওয়েবসাইটে যদি এইরকম পরিমাণে ট্রাফিক ঢুকে 4-5 লাখ, সেক্ষেত্রে পরে সার্ভারটা কিন্তু ডিডোস অ্যাটাকে আক্রান্ত হবে এবং সেই সার্ভারটা কিন্তু ক্র্যাশ খেয়ে ফেলবে। দেখতে এরকম একটা যে ইনসিডেন্ট রেসপন্ডারের কাজ ঠিক সেরকম, যে তার সামনে 10-15টা মনিটর থাকবে, সে মূলত বসে বসে দেখবে যে কি কি চলছে না চলছে, বা যদি কোনো তো আপনার ট্রাফিক বা কোনো কিছু যদি তার সন্দেহজনক থাকে, সে দ্রুত সেটাকে রেসপন্ড করে ফেলে। আচ্ছা, তো এখানে ডিজিটাল ফরেন্সিক নিয়েও আলোচনা করা হয়েছে। ডিজিটাল ফরেন্সিক এটাও একটা সুন্দর জব রোল। ডিজিটাল ফরেন্সিকদের কাজ কি, সেটা হলো যে এখন ধরেন হ্যাকাররা অনেক চেষ্টার ফলে তারা কি করলো, কোনো ডেটা তারা চুরি করে ফেলছে, অথবা কোনো ডেটা তারা করাপ্ট করে ফেলছে বা নষ্ট করে ফেলছে। ডিজিটাল ফরেন্সিক এদের কাজ কি, এদের কাজ হলো যে সেই ডেটাকে রিকভার করা। এটা হচ্ছে মূলত তার কাজ। এই ডিজিটাল ফরেন্সিকের ভিতরেও আরো অনেক নানান কিছু থাকে, যেরকম লগ ফাইল থেকে তারা মূলত যদি করাপ্ট হয়ে থাকে সেটাকে ফিক্স করে। দেখতে ডিজিটাল ফরেন্সিক নিয়েও আমরা আগামী দিনে যদি পারি ইনশাল্লাহ আলোচনা করব। ডিজিটাল ফরেন্সিকের যে মূল তত্ত্ব সেটা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, যে তারা মূলত করাপ্ট ফাইল বা এরকম যেগুলো যেগুলো জিনিস যেটা নষ্ট হয়ে গেছে, সেটা মূলত তারা ফরেন্সিক করার চেষ্টা করে। ম্যালওয়্যার অ্যানালিস্ট কি, এটা হলো যে আপনার সাইট বা আপনাকে একজন বলতে গেলে সফটওয়্যার দিল, সেটাকে আপনার ম্যালওয়্যার অ্যানালিস্ট দেরকে পাঠাতে হবে। যেরকম কি ধরেন আপনি ভুলবশত একটা সফটওয়্যার ইনস্টল করে ফেলছেন, এখন সেই সফটওয়্যারটা আপনি কিন্তু দেখাচ্ছে যে না, এটা হচ্ছে একটা সাসপিসিয়াস সফটওয়্যার বা এটা ম্যালওয়্যার হতে পারে। এখন ম্যালওয়্যার বলতে কি, এটা ভাইরাস নাকি নাকি যেহেতু
যতগুলো ভাইরাস, র্যানসম, যত কিছু বলেন, সেগুলোকে আপনার যে মেইন ফাংশনটা সেটাই হচ্ছে আপনার ম্যালওয়্যার। সেটা কিভাবে ম্যালওয়্যার অ্যানালিস্টের কাজ কি, যে আপনাকে ধরেন একটা ম্যালওয়্যার দিল, সেই ম্যালওয়্যারটাকে কি করা, অ্যানালাইসিস করা, এবং ওটা দেখা যে এই ম্যালওয়্যারটা আসলে কি কাজ করতেছে। ম্যালওয়্যারের ভিতর কিন্তু অনেক রকমের টাইপ থাকে, যেরকম আমি দুইটা টাইপ বলি, একটা হলো ধরেন যে ট্রোজান ভাইরাস, একটা ধরেন ব্যাকডোর। ব্যাকডোরের কাজটা আমি মূলত বলি যে, এখন ধরেন ম্যালওয়্যার অ্যানালিস্টের কাজ হচ্ছে যে সে মূলত আইডেন্টিফাই করবে যে আসলে কোন কোন সফটওয়্যার, যেটা হচ্ছে অ্যাটাকার ভিকটিমকে পাঠালো, সেই ম্যালওয়্যারটা হচ্ছে কোন টাইপের ভিতরে পড়তেছে, এটা কি ব্যাকডোর নাকি আপনার এটা ট্রোজান। যদি ব্যাকডোর হয়ে থাকে, সে কি করবে, সে নিজে থেকে একটা বলতে গেলে পুরো লগিং পোর্টাল টোটাল বানায়, সে একটা বলতে গেলে পুরো আরেকটা অ্যাডমিন ক্রিয়েট করবে, এবং সে যখন ইচ্ছা যাবে সে কিন্তু সেই সার্ভারের ভিতরে কিন্তু অ্যাক্সেস নিতে পারবে। এটা হলো ব্যাকডোরের কাজ। এবং ম্যালওয়্যার অ্যানালিস্টদেরকে সেটা আইডেন্টিফাই করতে হয়, সেই ম্যালওয়্যার বা সেই ফাইলটাকে তারা পর্যবেক্ষণ করে এবং অ্যানালাইসিস করার মাধ্যমে তারা একটা রিপোর্ট ক্রিয়েট করে যে এই ম্যালওয়্যারটা আসলে কোন ভাবে বের হয়, বা আসলে এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। আমরা কিন্তু অনেকে জানি যে আমরা হচ্ছে যখন কোনো ভাইরাস আমরা নাম শুনি, সেই নামটা কিন্তু মূলত ম্যালওয়্যার অ্যানালিস্টরাই দিয়ে থাকে। যেরকম অনেক রকমের ভাইরাসের কিন্তু আপনি নাম শুনবেন, যদি আপনি ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন যে ম্যালওয়্যার বা ভাইরাস, এরকম অনেক কিছু দেখবেন যেটার মাধ্যমে ভাইরাস দিয়ে অ্যাটাক করা হয়েছে। সেই সেই সব ভাইরাসের বা ম্যালওয়্যারের কিন্তু এক টাইপের নাম থাকে, যদি সেটা আপনার ওরকম ক্ষতি করার চেষ্টা করে একটা ডিভাইসকে। এটা ম্যালওয়্যার অ্যানালিস্টই মূলত সেরকম তার কাজের উপর ভিত্তি করে তাকে একটা নাম দিয়ে থাকে। তো এটাও অনেক ইন্টারেস্টিং এবং স্ট্রেসফুল একটা জব বলতে পারেন। আর এখানে হচ্ছে পরবর্তীতে আমরা যদি দেখি পেনিট্রেশন টেস্টার। পেনিট্রেশন টেস্টার এদের কাজ কি, এদের কাজ হলো যে আপনার একজন এর উপরে যাদের দেখতেছেন তাদের প্রায় সবই কিন্তু ডিফেন্সিভ, বা আপনার ওয়েবসাইট বা তাদের কোম্পানিকে বাঁচানোর চেষ্টা করতেছে। যেরকম সিকিউরিটি অ্যানালিস্ট, সে কি করতেছে, অ্যানালিসিস করে সে রিপোর্ট ক্রিয়েট করতেছে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার সেটা ফিক্স করতেছে, ইনসিডেন্ট রেসপন্ডার সে কি করতেছে, যদি কোনো সাসপিসিয়াস কোনো কার্যক্রম দেখে বা ঘটনা দেখে সেটা দ্রুত রেসপন্স করা। ডিজিটাল ফরেন্সিকের কাজ কি, সে মূলত কোনো ফাইল নষ্ট হয়ে গেলে পরে সেটাকে দ্রুত ফিক্স করা। ম্যালওয়্যার অ্যানালাইস্ট কি, যদি কোনো ম্যালওয়্যার সে পায় সেটাকে দ্রুত অ্যানালাইসিস করে এবং দেখা যায় এটা কোন টাইপের ম্যালওয়্যার। এবং পেনিট্রেশন টেস্টারের কাজ কি, এটা হচ্ছে কমপ্লিটলি উল্টা। সেটা কি, সেটা হচ্ছে যে সে এই সেই কোম্পানির একজন হ্যাকার হিসেবে সে কি করবে, সে অ্যাটাক পারফর্ম করবে। এবং এদের কাজ কি, এদের কাজ হলো সেই অ্যাটাকটাকে রোধ করা বা এই অ্যাটাকটাকে ডিফেন্স করা। পেনিট্রেশন টেস্টার একজন রিয়েল হ্যাকার হিসেবে সে সাইটকে, নিজেরই কোম্পানির ওয়েবসাইট বা বলতে গেলে পরে সার্ভারকে সে অ্যাটাক করে, এবং সেই সার্ভারের ভিতরে সে ঢোকার চেষ্টা করে যে কিভাবে আসলে ঢোকা যায়। আমরা যেটার নাম শুনছি যে হ্যাকার, হ্যাকার মূলত তাদেরকে বলা হয় যারা হচ্ছে পেনিট্রেশন টেস্টার হিসেবে কাজ করে বা পেনিট্রেশন টেস্টিং লাইনে আছে, তাদেরকে ইথিক্যাল হ্যাকার বলা হয়। আরো নানান হ্যাকার আপনারা নাম শুনে থাকবেন, যাই হোক, তো অত কিছু নিয়ে আপনার প্রিপারেশন হওয়া লাগবে না। আমরা আপাতত ইথিক্যাল হ্যাকিং নিয়ে আলোচনা করব। ইথিক্যাল হ্যাকার হিসেবে সে কি করে, বা পেনিট্রেশন টেস্টার তার এটার জব টাইটেল আর কি, সে কি করে, সে তার নিজের কোম্পানি বা সাইটকে পেনিট্রেট করার মাধ্যমে যে একটা টেস্টিং চালায় এবং দেখে যে কোনোভাবে কোনো কিছু এফেক্টেড হচ্ছে কিনা। যদি দেখে যে না, এইটার মাধ্যমে, এই একটা অ্যাটাকের মাধ্যমে সেই সাইটের কোনো ইনফরমেশন বা সেন্সিটিভ ইনফরমেশনটা ক্লোজ হয়ে গেছে, বা সেই ইনফরমেশনটা কিন্তু দেখা যাচ্ছে, সেই ইনফরমেশনটাকে সে কি করবে, একটা দ্রুত রিপোর্ট করবে এবং ওটা মান্থলি অথবা উইকলি সেই রিপোর্টটা কি করে সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের কাছে জমা দেয়, বা ডিফেন্সিভ যারা আছে যে রোলটা আছে তাদেরকে এটা সে জমা দেয়। জমা দেওয়ার মাধ্যমে তারা কি করে সেই ইস্যুটা তারা দ্রুত ফিক্স করে। রেড টিমার, রেড টিমারের কাজ কি, রেড টিমার মূলত পেনিট্রেশন টেস্টার একজন হ্যাকার। রেড টিমার বলতে কি, সে একবারে 10-12টা হ্যাকার নিয়ে সে কি করবে, টিমিং মিলে তার সে সাইটে অ্যাটাক পারফর্ম করবে। যাই হোক, তো রেড টিমিং এর আরো অনেক রোল আছে, আরো অনেক কাজ আছে। এই পেনিট্রেশন টেস্টার রেড টিমারের একদম সেম না, কিছুটা তফাৎ আছে, সেটা নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করবো। যেহেতু ওটা আপাতত আপনারা এটাই জেনে রাখেন যে এটা বেসিক বা একটা বেস রোল আমরা কিন্তু জেনে ফেলছি যে কার রোলে কি কাজ। এখন আপনাকে যদি বলা হয় যে আমি হচ্ছে অমুক তমুক কোম্পানির ম্যালওয়্যার অ্যানালিস্ট, সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আমার আসলে কাজ কি। বা আমি যদি বলি আমি অমুক তমুক কোম্পানির পেনিট্রেশন টেস্টার, তাহলে আপনাকে বুঝতে হবে যে না, আমি একজন ইথিক্যাল হিসেবে সেই কোম্পানিতে কাজ করছে। আমার কথা কি এত দূর পর্যন্ত কেউ বুঝতে পেরেছেন, না সবাই ঘুমায় গেছেন?
আচ্ছা, আমাকে স্যার বলা লাগবে না, আমাকে ভাই বললেই হবে ভাই। বুঝতে আচ্ছা পারছি আপনার সব কথাই, এবং অনেক আ- সুন্দর করে বোঝাচ্ছেন। আচ্ছা, যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা বলতে পারেন যে এইটার মানে বুঝলাম না, বা এই রোলটা আসলে কি কাজ, তার কাজটা বুঝি নাই। কারণ এই যে পয়েন্ট আপনারা আছেন, এই পয়েন্ট হচ্ছে আপনাদেরকে বোঝার কাজ, কাজ আপনারা পরে করবেন, আগে তো বুঝতে হবে, বুঝলে পরেই তো আপনারা কাজ করতে পারবেন। জি ভাই, আমরা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আমরা আপাতত ক্যারিয়ার নিয়ে আলোচনা করছি, যে কি কি ক্যারিয়ার হয়ে থাকে এই সেগমেন্টে, সাবস্ক্রিপ্ট সেগমেন্টে। যেহেতু এখন আমরা নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, এই মডিউলটা আমি একটু পরে রাখছি, কারণ নেটওয়ার্ক জিনিসটা আসলে খুবই একটা ট্রিকি জিনিস। এটা রিয়েল ওয়ার্ল্ড দিয়ে না বুঝলে পরে আসলে এটা আপনারা বুঝতে পারবেন না, বা আপনার এখানে অনেক কোশ্চেন থাকবে। তো এটার জন্য ভালো হবে যে আমাকে লিনাক্সটা ভালোভাবে বুঝে নিই। আমরা বলতে গেলে একটা ছোট জিনিস দিয়ে ঘাটতে ঘাটতে আমরা বড় জিনিস নিয়ে আলোচনা করবো, যাতে এখানে ডিরেক্টলি নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা করা খুবই ভালো। নেটওয়ার্কের আলাদা একটা জব রোল থাকে, নেটওয়ার্ক অ্যানালিস্ট, এটা নিয়ে অনেক জায়গাতে পড়াশোনাও করা হয়। যাই হোক, তো আমরা নেটওয়ার্ক নিয়ে পরে আলোচনা করবো, নেটওয়ার্ক ফান্ডামেন্টালস নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। হাউ দ্য ওয়েব ওয়ার্কস, এটা খুবই বেসিক একটা জিনিস, বা এটা বলতে গেলে পরে এটা আমরা খুবই পরে আলোচনা করব, যখন আমরা ওয়েবসাইট হ্যাকিং নিয়ে আলোচনা, ওয়েবসাইট হ্যাকিং এর ভিতরে ঢুকবো, ঠিক তখন আমরা এই হাউ দ্য ওয়েব ওয়ার্কস, একটা ওয়েবসাইট, একটা ওয়েব পেজ কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করবো। ডিএনএস কি, এগুলো নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আপাতত আপনার অনেক কিউরিওসিটি জাগতে পারে বিগিনার হিসেবে, যে না আমি ওয়েবসাইট হ্যাক করবো, আমি আগে ঢুকে পড়ি, এই সেক্টরের ভিতরে ঢুকে পড়ি, বা এটা নিয়ে আমি পড়াশোনা শুরু করি। তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনার এখানে ডিরেক্টলি অনেক অ্যাডভান্স জিনিস নিয়ে আলোচনা করছে, কারণ উপরে আপনার বিগিনারদের জন্য অনেক কিছু বলা হয়েছে। যেরকম দেখেন এখানে, যদি নিচে আসেন, মেকিং এ রিকোয়েস্ট বা ডিএনএস রিকোয়েস্ট কিভাবে কাজ করে, এটা কিন্তু আপনি ডিরেক্টলি বুঝতে পারবেন না। আপনাকে এখানে আগে বেসিকটা জানতে হবে। যাই হোক, তো এখানে আমরা আপাতত লিনাক্স ফান্ডামেন্টাল বা মডিউল 4 যেটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। যাই হোক, ব্যাকগ্রাউন্ড নয়েজ একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তার জন্য দুঃখিত। যাই হোক, তো এখানে লিনাক্স ফান্ডামেন্টালস পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমরা ইনশাল্লাহ এই পার্টও আমরা কভার করে ফেলবো, এবং এই পার্টেরও উপরে আমরা চলে যাওয়ার চেষ্টা করবো। আজকের আমাদের যদি টপিক বলতে পারেন, সেটা বলতে পারেন যে লিনাক্স ফান্ডামেন্টালস পার্ট 1 এর উপর ভিত্তি করে আমাদের এই ক্লাসটা আয়োজন করা হয়েছে। এখন আমরা কি করবো, আমরা লিনাক্স নিয়ে আমরা টুকটাক আলোচনা করি। আমরা আমরা হচ্ছে কালি লিনাক্স কিন্তু আমরা এখানে সেটআপ দিয়ে ওপেন করে নিচ্ছিলাম। এখন আমরা এই কালি লিনাক্সটাকে আমরা লগ ইন করে নিই সর্বপ্রথম, কালি, এবং পাসওয়ার্ড হচ্ছে কালি। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে কিন্তু আমরা নতুন একটা কম্পিউটার পেয়ে গেছি। এটা হচ্ছে আমার উইন্ডোজ সিস্টেম, এবং এটা হচ্ছে আমার লিনাক্স সিস্টেম। সেটা দেখেন, এখানে কিন্তু আমরা চাইলে পরে আমরা ব্রাউজার ওপেন করতে পারতেছি, যেরকম এটা হচ্ছে যে ফায়ারফক্স। দেখেন আমরা কিন্তু ফায়ারফক্সটা ওপেন করে ফেলছি। এটা সম্পূর্ণ প্রায় বলতে গেলে পরে সেম, সেম না আসলে, আপনার বলতে গেলে পরে এটা হচ্ছে আলাদা একটা কার্নেল, বা আপনার অপারেটিং সিস্টেম আপাতত বলতে পারেন, কার্নেল বেসড অপারেটিং সিস্টেম। এখানে আমরা বিভিন্ন রকমের এটা ফোল্ডার পাবো। যেরকম ধরেন এটা হচ্ছে আমার ফোল্ডার, একটু পর করি, এটা হচ্ছে আমার ফোল্ডার। আমি যদি আমার উইন্ডোজ মেশিনে আসি, এখানে দেখতে পাবেন যে ডেস্কটপ আছে, ডাউনলোড আছে, ডকুমেন্ট আছে, পিকচার, মিউজিক, ভিডিও, এরকম আরো অনেক কিন্তু ফোল্ডার কিন্তু আছে। আপনি এখানে গেলে পরেও ঠিক সেম পাবেন, ডেস্কটপ পাবেন, রিসেন্ট ট্র্যাশ, ডকুমেন্ট, মিউজিক, পিকচার, ভিডিও, ডাউনলোড, সব কিন্তু সেম। তার মানে কি, এটা কিন্তু ভিতরে আমরা আলাদা কিন্তু একটা আহ, বলতে গেলে পরে কম্পিউটার কিন্তু আমরা ডাউনলোড করে ফেলছি, এবং এটা হচ্ছে আমাদের লিনাক্স, বা বলতে গেলে পরে আমরা হ্যাকিং মূলত এর মাধ্যমেই করব। আচ্ছা, তো আমি এখানে ডেস্কটপে আসি। ডেস্কটপে আসার পরে আমি যদি আমার উইন্ডোজ সিস্টেম যাই, এখানে যদি আমি চাই যে আমি এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম হবে যে ফোল্ডার 1, বা বলতে গেলে পরে যে হ্যাকিং। তো আমি কি করবি, আমি উইন্ডোজে আসার পরে নিউ ফোল্ডার ক্রিয়েট করি, এখানে যদি লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, বা আমি আমার ফোল্ডারের নামটা কিন্তু এখানে আমি দিব। তো সেম জিনিসটা আমরা মূলত এখানে করার চেষ্টা করব। আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো এখানে ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, এবং ক্রিয়েট এ ফোল্ডার, এটা কিন্তু আমরা করতে পারি। যেরকম ধরুন আমি এখানে ফোল্ডারের নাম দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। এখানে কিন্তু আমাদের একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমি চাচ্ছি যে এখানে আমি একটা ফাইল বানাবো বা ফাইল ক্রিয়েট করবো। যেরকম ধরুন আমি এখানে একটা ফাইল, টেক্সট ফাইল ক্রিয়েট করছি, আমি ঠিক এখানে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করবো। তো এখানে ক্রিয়েটেড ডকুমেন্ট এমটি ফাইলে যদি খেয়াল করি, এখানে আমি আমার টেক্সট ফাইলের নাম দিই, ধরেন আমি এখানে দিলাম যে মাই নোটস ডট টিএক্সটি।
টিএক্সটি ফাইল ক্রিয়েট করবো, এবং এটা যদি আমি ওপেন করি, ওপেন করলে পরে আমি এখানে আমার টিএক্সটি ইনফরমেশনটা কিন্তু আমি এখানে দিতে পারি। যেরকম ধরুন আমি কিছু জিব্রিশ লিখে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি ইনফরমেশনটা সেভ করবো কিভাবে, আমরা জানি যে কন্ট্রোল এস দিলে পরে ফাইলটা সেভ হয়ে যায়, এবং এটা আমি যদি ক্রস করি তাহলে আমার এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যদি এটা আবার ওপেন করি, দেখেন এখানে কিন্তু আবার সেই ইনফরমেশনটা কিন্তু এখানে শো করতেছে। এই সেম জিনিস আমাদেরকে কিভাবে করতে হবে, একটু বলতে গেলে পরে লিখে করতে হবে। সেটা কিভাবে, আমরা জানি যে কমান্ড প্রম্পট থাকে উইন্ডোজে, কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা অনেক ডিরেক্টলি কমান্ড লিখতে পারি আর কি। সেম জিনিসটা আমরা মূলত এখানে করব। সেটা কি করব, আমরা প্রথমত এটা ডিলিট করে দিই, এবং আমি এখানে একটা আমার ওপেন টার্মিনাল হিয়ার, আমি এখানে টার্মিনালটাকে ওপেন করে ফেলবো। লিনাক্সের টার্মিনালই সব, ঠিক আছে। এই জিনিসটা রাখতে হবে, টার্মিনালটাকে আপনাকে মাস্টার করতে হবে। আচ্ছা, যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব। সেই ফাইলটার নাম ধরেন, তো আমি এখানে ফাইল কিভাবে আমি ক্রিয়েট করব, ফাইল ক্রিয়েট করার জন্য আমি কি এখানে লিখবো যে ক্রিয়েট এ ফোল্ডার, যেভাবে চ্যাট জিপিটি কে আমরা জানাই ওভাবে কি জানাবো? এখানে কমপ্লিটলি খুবই আলাদা। আমাদের কিন্তু একটা আমাদের কমান্ড দিতে হয়। কমান্ড দেওয়ার জন্য আমাদের একটা ইশারা দিতে হয়। যেরকম আমরা যদি কাউকে কোনো কমান্ড দেই তাহলে তাকে একটা ইশারা দিতে হবে। যেরকম আমি যদি এখানে লিখি যে লিনাক্স কমান্ড লাইন, এখানে চলে আসে কমান্ড লাইন চিট শিট। এখানে আমি আপনাদেরকে রিসোর্স হিসেবে বেশ কিছু চিট শিট আমি দেবো। এখানে দেখেন এখানে কিন্তু অনেক রকমের কমান্ড আছে, এবং কোন কমান্ডের কি কাজ সেটা কিন্তু এখানে ডিটেলসলি কিন্তু এখানে বলা আছে। দেখতে এটা নিয়ে আমরা একটু দেখি যে কিভাবে কি বলা আছে। তো আমরা এখানে প্রথমত আমাদের এখানে আসবো। এখন আমি কি করব, আমি একটা ফাইল ক্রিয়েট করার চেষ্টা করব, সরি ফোল্ডার ক্রিয়েট করার চেষ্টা করব। ফোল্ডার নাম দিতে চাচ্ছি আমি বাংলাদেশ। সেটা কিভাবে করবো, আমি যদি এখানে নিচে আসি, এখান থেকে ধর আমি ফাইল অপারেশন, এই যে এখানে দেখেন যেখানে ফাইল অপারেশন আছে, আমার লাগবে ফোল্ডার অপারেশন। এই যে ডিরেক্টরি অপারেশন, ডাইরেক্টরি বা ফোল্ডার একই জিনিস, ডাইরেক্টরি অপারেশন বা ফোল্ডার অপারেশন। এখানে ডাইরেক্টরি অপারেশনের ভিতরে মেক এ ডিরেক্টরি বা ডিআইআর বা যেটাকে ডির বলা হয়, এটাকে কিভাবে আমরা করতে পারি, যেরকম ধরেন এমকে ডিআইআর, ঠিক আছে। এমকে ডিআর এর মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। যেরকম এমকে তে কি, এমকে তে হচ্ছে আপনার মেক, ডিআইআর মানে কি ডিরেক্টরি, মেক এ ডিরেক্টরি। আমরা এখন স্পেস দিয়ে আমরা সেই স্পেসিফিক করব যে আমরা কি নামে আমরা ডাইরেক্টরিটা ক্রিয়েট করতে চাচ্ছি। আমি এখানে দিলাম, আমি চাচ্ছি যে বাংলাদেশ নামে লেখাটা উঠবে। সেম জিনিসটা আমরা কি করছি, এখানে ক্রিয়েট ফোল্ডার এভাবে দিয়ে আমরা এখানে কিন্তু বাংলাদেশ লিখতেছি। সেম জিনিসটা আমরা এই টার্মিনালের ভিতরে তো করতেছি। এমকে ডিআই এর মাধ্যমে আমরা তাকে কমান্ড দিলাম যে মেক ডাইরেক্টরি, এবং কি ডাইরেক্টরির নাম কি হবে, বাংলাদেশ। এখন আমরা যদি এটাকে দেই, আচ্ছা এখানে বলছে যে মেক ডাইরেক্টরি, এখানে বলছে ক্যান নট ক্রিয়েট ডাইরেক্টরি। কেন? কারণ বাংলাদেশ ফাইল এক্সিস্ট। এখানে যদি দেখি, ও এখানে অলরেডি আমি এটা ক্রিয়েট করে ফেলছি। তো এটাকে আমি যদি ডিলিট করে দেই, এবং আমি যদি এটা আবার লিখি, যেরকম ধরেন মেক ডিরেক্টরি, কপি করে পেস্ট করে দিই, এন্টার করি, তাহলে দেখেন এখানে কিন্তু কিছুই জানায়নি। এখানে কিন্তু আমাকে কিছুই বললো না। এখন যদি আমি মিনিমাইজ করি এবং দেখি, এখানে কিন্তু বাংলাদেশ নামে কিন্তু একটা ফোল্ডার যেটা সে ক্রিয়েট করে ফেলছে। আচ্ছা, তো এখন এটা কিন্তু আমি চাইলে পরে যে কোনো নাম দিয়ে কিন্তু আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারি। যেরকম ধরেন মেক ডাইরেক্টরি বাংলাদেশ দিলাম, ধরেন এখন আমি দিলাম যে মেক ডাইরেক্টরি হ্যালো ওয়ার্ল্ড। এন্টার করলে পরে দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড নামে কিন্তু দুইটা ফাইল ক্রিয়েট করে ফেলছে। একটা হ্যালো দিয়ে ক্রিয়েট করে ফেলছে, একটা হচ্ছে ওয়ার্ল্ড দিয়ে ক্রিয়েট করে ফেলছে। এইটা একটা ইস্যু বলতে পারেন, যে এখানে আমি তো একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছি, এখানে দুইটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছে। আসলে কি লিনাক্সে এই কমান্ড লাইন বা আপনি যেটা লিখতেছেন সেটা খুবই সেন্সিটিভ। আপনি এখানে বড় হাতে দিচ্ছেন না ছোট হাতে দিচ্ছেন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ক্যালকুলেট করা হয়। এখানে মেক ডাইরেক্টরি, এখানে আমি স্পেস দিয়ে দিছি, তার মানে সে মনে করছে আমাকে হ্যালো নামের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং ওয়ার্ল্ড নামের কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো এখন আমি কি করব, আমি যদি চাই যে না আমার এখানে, তাহলে কি আমি স্পেস দিয়ে কোনো লেখা বা কোনো ফোল্ডার আমি ক্রিয়েট করতে পারবো না? অবশ্যই পারবো, খালি এখানে টেকনিক জানতে হবে। সেই টেকনিকটা কি, আমি এখানে মেক ডাইরেক্টরি, এখানে আমি লিখবো মেক ডাইরেক্টরি দেওয়ার পরে আমাকে এখানে ডাবল কোট ইউজ করতে হবে, ডাবল কোটেশন। এই দুইটা কোটেশন, এই কোটেশনের মাঝখানে আমি যেটা লিখবো সেটাই কিন্তু এখানে
কি বলে ফোল্ডারের নাম হিসেবে কিন্তু সে কাউন্ট করবে। আমি এখানে ডাবল কোটের ভিতরে লিখলাম হ্যালো স্পেস দিয়ে ওয়ার্ল্ড। এখন যদি আমি এন্টার করি, মিনিমাইজ করি, দেখেন এখন কিন্তু কি করছে, এখন হ্যালো ওয়ার্ল্ড এই স্পেসটাও কাউন্ট করে সে কি করছে, একটা ফোল্ডার ক্রিয়েট করছে। এই দেখেন কেন, কারণ হচ্ছে আমি এখানে ডাবল কোট হিসেবে কিন্তু আমি এটাকে ডিফাইন করে দিছি যে না হ্যালো ওয়ার্ল্ড এই সম্পূর্ণ টেক্সট সম্পূর্ণ স্ট্রিংটাকে তুমি একটা ফোল্ডারের নাম বা এই সম্পূর্ণ স্ট্রিং নামের একটা ফোল্ডার তুমি ক্রিয়েট করো। আশা করি বুঝতে পারছি। এই ফোল্ডার ক্রিয়েশনের মাঝে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে সে করতে পারে। জি না ভাই, আমার কোনো কোয়েকশন নাই। আচ্ছা ভালো কথা, কারো কোনো কোশ্চেন নেই। সমস্যা হলে পরে অবশ্যই জানাবে যে কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে পারে নাই। দেখতে এটা আমরা ডিলিট করে ফেলি এবং আমরা আপাতত নতুন টার্মিনাল ওপেন করি। আচ্ছা একটু জুম করে নিচ্ছি। এখন আমি ধরেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, যেরকম ধরেন মেক হ্যালো ওয়ার্ল্ডে দিলাম। হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার পরে এখানে দেখেন এখানে, আচ্ছা তো এখানে আরেক জায়গায় ক্রিয়েট করে ফেলছে, আমাকে এখানে ওপেন টার্মিনাল হেয়ার করতে হবে। এটা কোন জায়গায় ক্রিয়েট করছে ওটা আমরা আগামী দিনে আলোচনা করব, আমরা ফাইল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কালির ভিতরে এটা ফোল্ডার ক্রিয়েট করে করছে। আচ্ছা তো এখন আমরা কি করবো, এখানে কিন্তু আমরা ডেস্কটপে আছি, এই যে পাথটা কিন্তু দেখাচ্ছে যে আমি কোন ডেস্কটপে আছি। এটা এখানে দেখেন, এখানে যদি আমরা উইন্ডোজে যাই, এখানে যদি আমি ডেস্কটপে যাই, কিভাবে বুঝবো আমি ডেস্কটপে আছি? এখানে তো দেখাচ্ছে যে না আমি ডেস্কটপের ভিতরে আছি, সেভাবে এখানে কিন্তু এখানে শো করছে। কিন্তু আমি যদি এখানে পাথ হিসেবে খেয়াল করি, এখানে আমি যদি উপরে যাই, উপরে দেখেন উপরেও কিন্তু আমাকে একটা পাথ দিছে। তো সি সি বলতে কি, আমাকে এখন সি ট্র্যাকের ভিতরে ইউজারের ভিতরে আর হ্যাশ এর ভিতরে ওয়ান টাইপের ভিতরে ডেস্কটপ। এই যে এটা হলো কি, এটা হলো আমার পাথ। পাথ বলতে কি আমার রাস্তা, আমি এই ফোল্ডারের এই হলো আমার রাস্তা। ঠিক আছে, ঠিক সেম ভাবে লিনাক্সে এইখানে সেই রাস্তাটা দিছে। এখানে একটা আইকন দিবেন, এইটার পরে সে মূলত ডেস্কটপ হিসেবে দিছে। এই আইকনটার মানে হচ্ছে যে হোম হোম ডিরেক্টরিকে মূলত এই সাইন দিয়ে প্রকাশ করা হয় লিনাক্সের ক্ষেত্রে। যাই হোক, তো এখন আমরা ক্রিয়েট করবো, আমরা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে। এই হলো হ্যালো ওয়ার্ল্ড। এবং আমি চাচ্ছি আমি কিন্তু এই ফোল্ডারের ভিতরে যদি যেতে চাই, আমি এই ফোল্ডারে ডাবল ক্লিক করলেই কিন্তু আমি ফোল্ডারের ভিতরে ঢুকতে পারবো। এবং আমি এই ফোল্ডারের ভিতরে থেকে আমি কোনো ফাইল ক্রিয়েট করি বা অন্যান্য নানান কাজ কিন্তু আমি ফোল্ডারের ভিতর থেকে করতে পারবো। সেম জিনিস আপনাকে এখন টার্মিনাল দিয়ে করতে হবে। সেটা কিভাবে করবেন? আমি যদি এখন চাচ্ছি যে আমার এই ডেস্কটপের ভিতরে কি কি ফাইল, কি কি ফোল্ডার, এখানে হোম একটা ফোল্ডার আছে, ফাইল সিস্টেম কিন্তু একটা, এটা কাউন্ট করবে না কারণ এটা হচ্ছে আমার ডিস্ক ফাইল আর কি। ডিস্ক ফাইল বলতে এই দেখেন আমার এই যে ডিসপ্লেতে গেলে পরে যে লোকাল ফাইল দেখতে পাবেন সেটাই মূলত। যাই হোক, তো এখানে যদি আমি দেখতে চাই যে ট্র্যাশ কিন্তু একটা ফোল্ডার, এইটা কিন্তু একটা ফাইল, ফাইল কি এটা সিটি, যাই হোক ওটা আর কি। এখন আমি চাচ্ছি যে আমি এখন কি কি আমার ডেস্কটপের ভিতরে আছে বা ডেস্কটপে কি কি আছে সেটাকে এখন আমি দেখতে, আমি যদি এটার মাধ্যমে দেখতে চাই, আমি ডেস্কটপের ভিতরে গেলে পরে দেখবো যে না আমার এখানে একটা বিএসএনএম এর কিন্তু একটা ফোল্ডার আছে। এই যে বিএসএনএম এর কিন্তু একটা ফোল্ডার আমি এখানে পাইছি। ওকে, আচ্ছা তো সেম জিনিসটা আমরা যদি টার্মিনালের থ্রুতে দেখতে চাই, সেইটার কমান্ড কি হবে? এটা যদি আমরা এখানে চিট শিটে এসে যদি আমরা এটা খেয়াল করি, সেটার কমান্ড হবে আপনার এলএস বা লিস্ট ফাইলস। লিস্ট ফাইলস বলতে কি, এখানে আপনার সকল ফাইল আছে কি ফোল্ডার আছে সবকিছু সে লিস্ট করবে একদম এক সারিতে তো সেটা লিস্ট করবে। আমরা যদি এলএস দেই, এলএস দিলে পর আপনি দেখতে পাবেন যে না এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড নামের কিন্তু একটা ফোল্ডার আছে। আমরা যদি আমাদের এই ওপেন এক্সপ্লোরার ওপেন করি এবং ডেস্কটপের ভিতরে যাই, ডেস্কটপের ভিতরে দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড একটা ফোল্ডার পাবেন। এগুলো হচ্ছে আপনার সিস্টেম ফাইল, এগুলা আপনার মূলত কাউন্ট হয় না, এগুলা আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু এগুলা মূলত হচ্ছে আলাদা পাথ আছে এদের। যেহেতু আমার মেইন ডেস্কটপটা হলো এটা, ঠিক আছে। আর আমি যদি ধরেন যে আহ, আহ, ধরেন ডেস্কটপ উন্নতও যদি কিছু নাই, যেহেতু এখন আমি লিস্ট করলাম, আমি ডেস্কটপের থেকে আমি লিস্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড। আমাকে এখানে ডাবল কোড দিয়ে দেখাচ্ছে, মানে সিঙ্গেল কোড দিয়ে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, মানে কি এখানে স্পেস সহ। এটা মূলত বোঝাচ্ছে না এই সম্পূর্ণ জিনিসটা হলো একটা ফোল্ডার। স্পেস দিয়ে থাকলে কিন্তু আপনি বুঝছেন যে না দুইটা ফোল্ডার আছে, সেভাবে আর কি সেও আপনাকে বোঝাইছে যে না এখানে আমার এখানে একটা ফোল্ডার আছে। আচ্ছা, তো এভাবে আপনি চাইলে পরে যে কোনো জায়গায় আপনি লিস্ট করতে পারেন বা কি কি ফাইল আছে সেটা আপনি চাইলে পরে দেখতে পারেন। ধরেন আমি এখানে কালির ভিতরে আসি,
এখানে দেন, এখানে কিন্তু কয়েকটা ফোল্ডার পাবেন। একটা হলো ডেস্কটপ ফোল্ডার, ডাউনলোড ডকুমেন্ট ফোল্ডার, ডাউনলোড ফোল্ডার, মিউজিক ফোল্ডার, পিকচার ফোল্ডার, পাবলিক, টেমপ্লেট, ভিডিও। এখানে যদি আমি ওপেন টার্মিনাল হেয়ারে ক্লিক করি এবং আমি যদি এখানে যাই, এখন দেখেন এখানে কিন্তু আমার হোম ডাইরেক্টরি কিন্তু এখানে সিলেক্ট আছে। যদি ডেস্কটপে যেতাম, এখানে স্ল্যাশ দিয়ে ডেস্কটপ লেখা হতো। আচ্ছা, তো এখন আমি যদি এলএস করি, এখানে দেখেন এখানে কিন্তু সকল ফোল্ডার কিন্তু আমার এখানে শো করতেছে। ডেস্কটপ, ডাউনলোড, পিকচার, টেমপ্লেট, ডকুমেন্ট, সমস্ত কিছু। এটা মূলত এইভাবে সারিতে থাকে। সরি, এই যে এখানে দেখেন এখানে ডকুমেন্ট, মিউজিক টিউজিক সব কিন্তু এভাবে আমাকে এক সারিতে দিছে। অর্থাৎ এখানে আমরা কয়টা বিষয় শিখলাম। আমরা এখানে প্রথমত শিখছি যে হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার টার্মিনালের থ্রুতে। আমি এখানে লিখছি লিনাক্স বেসিক্স, ঠিক আছে, বেসিক্স, সরি, বেসিক্স। আচ্ছা, তো এখানে আমরা কয়টা বিষয় শিখলাম? মূলত হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার। এখানে আমরা দুইটা বিষয় কি শিখলাম, হাউ টু লিস্ট অল ফাইলস বা ফোল্ডার্স। এটার মাধ্যমে আমরা কি করছি যে আমরা কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারি বা ফাইল ক্রিয়েট করতে পারি। আমি এক কাজ করি, আমি আপনাদের নোটের ক্ষেত্রে সুবিধার্থে আমি এখানে কমান্ড সহ লিখে দিচ্ছি, ঠিক আছে। এলএস, এই যে হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার, আমি কিভাবে ফোল্ডার ক্রিয়েট করছি, আমরা mkdir এর কমান্ডের মাধ্যমে আমরা ফোল্ডার ক্রিয়েট করছি। হাউ টু ক্রিয়েট এ লিস্ট, বা আমরা কিভাবে সম্পূর্ণ ফাইল বা ফোল্ডার লিস্ট করতে পারি, সেই কমান্ডটাও কিন্তু আমি এখানে লিখে দিছি। আচ্ছা, এখন আমরা 3 নম্বর স্টেপ বা 3 নম্বরে আমরা কি শিখবো, যে আমি চাচ্ছি যে এই ডেস্কটপের ভেতরে যেতে। আমি যদি এখান থেকে যাই, এটা আমি কেটে দিই, আমি যদি ফাইল ম্যানেজার থেকে যদি যেতে চাই, সেক্ষেত্রে আমি কি করতাম, সহজে আমি এখানে ডাবল ক্লিকের মাধ্যমে কিন্তু আমি এখানে যেতে পারতাম। আবার ব্যাক করার ক্ষেত্রে আমি এখানে আবার ডাউনলোডের ডকুমেন্টের ভিতরে কিন্তু আমি এখানে ব্যাক করতে পারতাম। ডাউনলোডের ভিতরে আমি চাইলে পরে ডাবল ক্লিকের মাধ্যমে কিন্তু আমি এখানে ঢুকতে পারবো। সেম জিনিসটা আমরা টার্মিনাল দিয়ে কিভাবে করতে পারি। টার্মিনালের ভিতরে এখন আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমি এখানে ভিতরে ঢুকতে চাচ্ছি, তার মানে আমাকে এখানে একটা কমান্ড ব্যবহার করতে হবে। কমান্ডটা কি? আমাকে এখন এর ভিতরে ঢোকার একটা কমান্ড হলো, সেটা হচ্ছে সিডি। এখানে আমরা যদি ওয়েবসাইটের চিট শিটে যদি আসি, চিট শিট থেকে পড়ার চেষ্টা করতেছি যাতে আমাদের এখানেও একটা সুন্দর নোট থাকে। এখানে যদি আমরা যাই, এখানে এই দেখেন সিডি চেঞ্জ ডাইরেক্টরি। সিডির ফুল ফর্মই হচ্ছে আপনার চেঞ্জ ডাইরেক্টরি। আমরা এখন আগে শিখে নিই। এখন আমরা শিখবো যে কিভাবে আমরা সিডি দিয়ে এর ভিতরে ঢুকি। তো আমি এখানে যাবো যে সিডি দেওয়ার পর আমি চাচ্ছি যে ডেস্কটপের ভিতরে ঢুকতে। তাহলে পরে আমি এখানে ডেস্কটপটা কপি করে পেস্ট করতে পারি, অথবা আমি এখানে নিজে টাইপ করেও লিখতে পারি। সিডি ডেস্কটপের ভিতরে ঢোকার পরে কি হয়ে গেল, এখানে কিন্তু কোনো কিছু আমাকে জানালো না। এখানে শো করলো কি আমি এখন ডেস্কটপের ভিতরে আছি। আগে কিসের ভিতরে ছিলাম? হোমের ভিতরে ছিলাম। আর আমি স্ল্যাশ দিয়ে ডেস্কটপের ভিতরে ঢুকে পড়ছি। এই সেম জিনিসটা আমরা যদি ট্যাপ করে করে সেম জিনিসটা ধরেন হচ্ছে, আপাতত কিছু খেয়াল করার দরকার নেই। এখানে দেখেন, এখানে আমার ডেস্কটপ কি ডাউনলোড ফাইল ফোল্ডার এই যা যা জিনিস আছে। এখন আমি চাচ্ছি যে সিডি, ধরেন আমি হ্যালো ওয়ার্ল্ডে যেতে চাচ্ছি, বা হ্যালো ডাইরেক্টরির ভিতরে, বা ধরেন বাংলাদেশ ডাইরেক্টরির ভিতরে কিন্তু আমি যেতে চাচ্ছি। এখন আমি যদি এটা এন্টার করি, তাহলে দেখেন এখানে সিডি থেকে আমাকে কি একটা মেসেজ দিছে যে নো সাচ ফাইল অর ডাইরেক্টরি বাংলাদেশ। মানে কি, বাংলাদেশ নামক কোনো ফাইলও নেই, ডাইরেক্টরিও নেই। এখানে মূলত ফোল্ডারকে ডাইরেক্টরি বলা হয়। তো ওটা আপনারা বুঝে নেবেন, ডাইরেক্টরি ফোল্ডার সব সেম, ঠিক আছে, এর মধ্যে কোনো পার্থক্য নাই। সিডি থেকে মেসেজ দিচ্ছে যে কি, নো সাচ ফাইল অর ডাইরেক্টরি, কি নামে, বাংলাদেশ নামে। কারণ এখানে কিন্তু দেখেন কিন্তু বাংলাদেশ নামে কোনো ফাইলও নেই, ফোল্ডারও নেই, কিছুই নেই। এখন যদি যেতে চাই, ধরেন আমি এখানে সিডি দিয়ে আমি যদি যেতে চাই ডাউনলোডে, তাহলে আমি এখানে দেবো যে যে ধরেন আমি এখানে যদি লিখি ডাউনলোড, ঠিক আছে, এখানে লেখা চেক করবেন। আমি যদি এখানে ডাউনলোড লিখে যদি এন্টার করি, তাহলে দেখেন এখানে বলতেছি যে নো সার্চ ফাইল অর ডাইরেক্টরি ডাউনলোড। কেন? এখানে তো আমার ডাউনলোড নামে কিন্তু একটা ফোল্ডার আছে। আমি কি বলছি, লিনাক্স হচ্ছে আপনার কি সেন্সিটিভ, এটা মনে রাখতে হবে। লিনাক্স হচ্ছে আপনার কি সেন্সিটিভ। কি সেন্সিটিভ মানে কি, এখানে আপনার প্রত্যেকটা অক্ষর ছোট হাতের না বড় হাতের, প্রত্যেকটা বিষয় এখানে আপনার নোটিস করা হয়, বা সেটা আপনার অনুযায়ী আপনার ক্যালকুলেট করে আপনি এখানে আউটপুট দেয়। এখানে আমি আমাকে আউটপুট দিচ্ছি যে ডাউনলোড নামে কোনো ফাইলও নেই, ফোল্ডারও নেই। এটা কেন দিচ্ছে? এটা কি আপনারা কেউ আমাকে ভুলটা ধরাই দিতে পারবেন?
জি ভাই, আবার বলেন একটু। আমি বলছি যে এখানে আমাকে, আমার তো ডাউনলোড নামের কিন্তু একটা ফোল্ডার আছে, কিন্তু এখানে আমাকে জানাচ্ছে যে আমার ডাউনলোড নামে কোনো ডাইরেক্টরিও নেই বা কোনো ফাইলও নেই। এটা কেন জানাচ্ছে? এদের আমি দেখতেছি। ভাই আছে, ওই যে আপনি লেখছেন ডাউনলোড, আর উপরে কিন্তু ডাউনলোডস এস লাগাইল আছে সাইটে। হ্যাঁ, সরি, এখানে মূলত এস এর জন্য আমাকে এখানে পুরো এররটা দিল। কারণ আপনার, আমি আগে বলছি যে লিনাক্স হচ্ছে কি সেন্সিটিভ, বা লিনাক্স এর কমান্ড লাইন হচ্ছে কি সেন্সিটিভ। সেই জন্য আমাকে এখন কি করতে হবে, এই ডাউনলোড লিখলে চলবে না, অর্ধেক লিখলে চলবে না, আমাকে সম্পূর্ণটা লিখতে হবে। তো আমি এখানে এস লাগাই, যদি এন্টার করি, তাহলে দেখেন এখন কোনো এরর দেয়নি, আমাকে এখানে সরাসরি ডাউনলোডের ভিতরে, ডাউনলোডস এর ভিতরে মূলত নিয়ে গেছে। আচ্ছা, দেখেন আমরা একটা নতুন বিষয় শিখলাম যে এখানে যদি আমরা চিট শিটে যদি খেয়াল করি, এখানে এই দেখেন সিডি ডাইরেক্টরি, এই দেখেন চেঞ্জ ডাইরেক্টরি। দেখতে আমরা সিডি দিয়ে একটা বিষয় শিখছি যে হাউ টু চেঞ্জ এ ডাইরেক্ট, হাউ টু চেঞ্জ ডিরেক্টরি, এটার কমন হচ্ছে যে সিডি। আচ্ছা, তো আমরা 4 নম্বর বিষয়টা আছে, 4 নম্বর বিষয় কি শিখবো আমরা? প্রায় 3টা বিষয় শিখে ফেলছি। কিভাবে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে হয় পারবো, কিভাবে ফাইলগুলো দেখতে হয় আমরা পারবো, কিভাবে আমরা ফোল্ডারের ভিতরে ঢুকবো সেটা আমরা পারবো। এখন আমাদের যেটা নতুন বিষয় সেটা শিখতে হবে যে, এখন দেখেন আমি তো, এখন যদি আমি এলএস করি, আরেকটা বিষয় আমি শিখে দিই যে কিভাবে আমরা যদি ক্লিয়ার কমান্ডার লিখি, তাহলে পরে আমাদের যা যা লেখা আছে সেই সমস্ত লেখা মুছে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে। এই কমান্ড আমি লিখি যে হাউ টু ক্লিয়ার আওয়ার টার্মিনাল, ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, যা যা লেখা যায় সবকিছু ক্লিয়ার করে ফেলতে পারি। আচ্ছা, তো এখন আমরা ক্লিয়ার করে ফেলছি, এখন আমাদের আবার নতুন টার্মিনালের মতো ফিল আসতেছে। এখন কি হলো, এখন যদি আমি এলএস করি, যদি দেখি যে আমার এখানে কি কি ফাইল আছে বা ফোল্ডার আছে, সেখানে আমরা যদি এখানে দেখবো যে হ্যালো ওয়ার্ল্ড নামের কিন্তু আমার এখানে একটা ফোল্ডার আছে। আমি চাচ্ছি যে এই হ্যালো ওয়ার্ল্ড, বা আমি এখানে চাচ্ছি যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, যেরকম ধরেন বাংলাদেশ নামে আমি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি। এটা আমি ক্লিয়ার করি, এলএস করি, এখানে বাংলাদেশ এবং হ্যালো ওয়ার্ল্ড দুটো কিন্তু ফোল্ডার চলে আসছে। দেখেন দুইটা কিন্তু ফোল্ডার চলে আসছে। এখন আমি চাচ্ছি যে বাংলাদেশ ফোল্ডার আমি যেটা মাত্র ক্রিয়েট করলাম, সেটাকে আমি এখন ডিলিট করব। আমি যদি নর্মালি যদি এটা ডিলিট করতে চাই, এখানে রাইট ক্লিকের মাধ্যমে কিন্তু আমি এখানে সিম্পলি ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু আমি এটা ডিলিট করতে পারবো। কিন্তু এখানে আমাদের এই টার্মিনাল ক্ষেত্রে এখানে আমাদেরকে ডিলিট করার কমান্ডটা আমাকে লাগবে। এখন কোনো ফাইল বা সরি কোনো ফোল্ডার ডিলিট করতে আমাদের এখানে একটা কমান্ড ইউজ করা হয়। সেটা একটা বলতে ভুল হবে, কারণ আগে যে সব 14 বার করে ইউজ করতে পারবেন, মানে নানান উপায়ে আপনি বের করতে পারবেন। সেটা হলো যে কিভাবে RMDIR, এটা যদি আমরা আমাদের চিট শিটে যাই, এখানে আহ, আচ্ছা, তো এখানে লিস্ট নেই, চিট শিটে এই কমান্ডটা নেই। দেখতে এই কমান্ড আমরা আমি নিজে থেকে বোঝা দিচ্ছি আপনাদের। RMDIR, এই RMDIR এর মানেটা কি? রিমুভ, RM তে রিমুভ, রিমুভ ডিআইআর। এখানে জাস্ট সিম্পল একটা কমান্ড, যেটার মাধ্যমে আমরা এম কে ডিআইআর দিয়ে আমরা মূলত ফোল্ডার ক্রিয়েট করতাম, আর এম ডিআইআর দিয়ে আমরা ফোল্ডার ডিলিট করতে পারি। আর এম ডিআইআর দেওয়ার পরে এখন আমাদের যে স্পেসিফিক যে ডিরেক্টরিটা আমরা ডিলিট করতে চাচ্ছি, সেই ডিরেক্টরি নামটা কিন্তু এখানে দিতে হয়। যেরকম এখানে দেখেন, এখানে বাংলাদেশ আছে, আমি যদি এখানে বাংলাদেশ দেই, এখানে একটা স্পেস পড়বে, এখানে যদি আমি বাংলাদেশ দিই এবং যদি এন্টার করি, এখানে কোনো কিছু দেয়নি, তার মানে কি আমার কমান্ডটা এক্সিকিউট হয়েছে। এখন যদি দেখেন এখানে বাংলাদেশ কিন্তু নেই। ওকে, এখন আমি বাংলাদেশ কিন্তু আমরা ডিলিট করে ফেলছি। এখন আমি চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ডকে ডিলিট করতে। এখন আমি যদি লিখি RMDIR হ্যালো ওয়ার্ল্ড, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু দুইটা এরর দিছে আমাকে। কেন দুইটা এরর কেন দিল? ওয়েট, এখানে দুইটা এরর দিছে। প্রথমত আমাকে বলছে যে ফেল টু রিমুভ হ্যালো। কেন হ্যালো, কেন রিমুভ করতে পারেনি? কারণ নো সাচ ফাইল অর ডাইরেক্টরি। এখানে আরেকটা দিছে যে ফেল টু রিমুভ ওয়ার্ল্ড। কেন? কারণ নো সাচ ফাইল অর ডাইরেক্টরি। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কেউ আমাকে সলভ করে দেখতে পারবে, বা কেউ কি আমাকে বোঝাতে পারবে যে কেন এখানে এই দুইটা এররটা আমাকে দিল? যে আমাদের এই রুটটা দিছে আপনার, আমরা যে কম্পিউটার লিনাক্স অপারেটিং সিস্টেম বুঝতেছে যে এটা আলাদা আলাদা পাই।
জি। আর যে আমরা যদি কোটেশন যে সিঙ্গেল কোটেশন ইউজ করি তখন যে সরে যাবে মনে হয় আমার সম্ভাবনা। আচ্ছা, তা আপনি বলতে চাচ্ছেন যে যেভাবে আমরা মূলত হচ্ছে ফাইল ক্রিয়েট করছিলাম স্পেস সহকারে জি ডাবল কোটেশনের মাধ্যমে, ঠিক সেভাবে যদি আমরা এখানেও অ্যাপ্লাই করি, এটা রিমুভ হয়ে যাবার কথা, তাই তো? জি আচ্ছা, তো আমরা এটা ট্রাই করে দেখি। RMDIR, আর আমি এখানে ডাবল কোটেশন ইউজ করি। এখন আমি যদি এখানে লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, যদি আমি এটা এন্টার করি, এখানে কিন্তু আমাদের কোনো এরর দেখায়নি। তার মানে কি আমাদের কমান্ডটা এক্সিকিউট হয়ে গেছে। জি তখন দেখেন এখানে কিন্তু কোনো কিছু কোনো ফোল্ডার নাই। তো ভাইয়ের কথাটা একদম সঠিক, এবং তার অনুমানও সঠিক, যে যেভাবে আমরা ফাইল ক্রিয়েট করছিলাম স্পেস সহকারে, ঠিক সেভাবেই আমরা ফাইল রিমুভ করতে পারি। অর্থাৎ অপোজিশনের ক্ষেত্রে কমান্ড প্রায় সেম, মানে আহ, ভিত্তিটা সেম, কিন্তু খালি আমার কমান্ডটা চেঞ্জ হবে, যে আমরা কি আর কি তাকে উপদেশ দিচ্ছি, বা তাকে যেটা করতে বলতেছে আর কি। যেহেতু আমরা নতুন একটা বিষয় শিখলাম, যে হাউ টু ক্রিয়েট হাউ টু রিমুভ এ ফোল্ডার, হাউ টু রিমুভ এ ফোল্ডার। এর কমান্ড হলো RMDIR। আচ্ছা, তো আমরা এখানে ফাইল ক্রিয়েটও শিখে ফেলছি, ফোল্ডার ক্রিয়েটও শিখে ফেলছি, ফোল্ডার রিমুভও শিখে ফেলছি, কিভাবে ফোল্ডারের ভিতরে যেতে হয় সেটাও শিখে ফেলছি। আচ্ছা, তা এখন আমাদের একটা নতুন বিষয় শিখতে হবে, সেটা হলো যে আমরা তো ফোল্ডার নিয়ে আলোচনা করছি, এখন আমরা একটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করব। এখন আমরা কি করব, এখন মূলত একটা ফোল্ডার ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হলো যে MKDIR বাংলাদেশ। আমরা এখানে বাংলাদেশ নামের কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করব। বাংলাদেশ নামে ফোল্ডার ক্রিয়েট করার পরে আমরা এখন এই বাংলাদেশের ভিতরে যাব। আমরা সিডি বাংলাদেশ লিখলে পরে আমরা বাংলাদেশের ভিতরে যাব, এবং এলএস যদি করি তাহলে এর ভিতরে আমরা কিছুই পাবো না, কারণ এই বাংলাদেশ ফোল্ডারের ভিতরে কি খালি, এর ভিতরে কিছুই নেই। ঠিক সেরকম আমাকে এখানে কিন্তু খালি আউটপুট দিচ্ছে, তো কিছুই নাই। এবং আমি যদি আমার পাথটা দেখি, এখানে পাথ হলো যে ডেস্কটপ/বাংলাদেশ। আচ্ছা, তো এখন আমার আমার কাজ কি, এখানে একটা এমটি ফাইল আমাকে ক্রিয়েট করতে হবে। যখন আমি এখানে নর্মালি ক্রিয়েটেড ডকুমেন্ট দিয়ে এমটি ডকুমেন্ট দেই, এবং আমি যদি দেখি যে মাই ধরেন আমি যদি নোট note1.txt, এটা যদি আমি এখন এটা ক্রিয়েট করি, তাহলে দেখেন এখানে একটা কিন্তু এমটি ফাইল কিন্তু আমার ক্রিয়েট হয়েছে। মানে কি এর ভিতরে কিন্তু কোনো লেখা নেই, এমটি মানে কি খালি ফাইল। ঠিক আছে, এখানে একটা খালি ফাইল কিন্তু আমার এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখানে আমরা যদি দেখি টার্মিনালে, যদি এখন এলএস করি, তাহলে এখানে আমরা note1.txt দিয়ে কিন্তু আমরা একটা ফাইল পাইছি। এবং এটা কিন্তু আমরা হচ্ছে আমাদের এটা দিয়ে করছি আর কি, যাই হোক আমরা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার দিয়ে করছি। এখন আমাদের কাজ হলো যে কিভাবে আমরা এটা টার্মিনালের মাধ্যমে করতে পারি। তো টার্মিনালের মাধ্যমে একটা নতুন কমান্ড হলো, সেটা হচ্ছে টাচ। টাচ, এখন এই টাচ দিয়ে আমরা যেইটা লিখবো সেইটার নামে কিন্তু সে একটা ফাইল ক্রিয়েট করে ফেলবে। এটা ধরেন আমি লিখলাম যে হচ্ছে নোট2 note2.txt। এটা যদি আমি এখানে এন্টার করি, তাহলে দেখেন এখানে তো note2.txt নামে কিন্তু সেম ভাবে একটা এমটি ফাইল কিন্তু সে ক্রিয়েট করে ফেলছে। ঠিক আছে, সেই এমটি ফাইল কিন্তু সে ক্রিয়েট করে ফেলছে। এইভাবে কিন্তু আমরা যদি এখন ক্লিয়ার করে নিই টার্মিনালটা, তারপর যদি এলএস করি, তাহলে দেখেন note1.txt note2.txt। এখন একটা কথা হলো যে আমি চাই যে note1.txt একটা ফোল্ডার ক্রিয়েট করতে, এবং এটা যদি এন্টার করি, আচ্ছা, তো এখানে আমাকে এটা রিপ্লেস করে ফেলে আর কি ডিরেক্টলি। মানে ধরেন আমি চাচ্ছি যে এখানে কোনো লেখা আছে যে হ্যালো ওয়ার্ল্ড, এটা সেভ করলাম। সেভ করার পরে যদি আমি এখানে টাচ দিয়ে আবার সেম কমান্ডটা দেই, তাহলে দেখেন নোট.টিএক্সটি, আচ্ছা, এটা আপনারা কোনো কিছু রিমুভ করেন আর কি, যাক এটা আর কি আপনার এমটি স্ট্রিং প্রোভাইড করবে। সেই ক্ষেত্রে আপনি এখানে চাইলে পরে মাল্টিপল ফাইল কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন। টাচ টাচ দিয়ে ধরেন আমি এখানে দিলাম যে note3.txt, তারপরে note4.txt, যদি এন্টার করি, তাহলে দেখবেন এখানে note3.txt আছে, note4.txt আছে। সেম ভাবে সেম কনসেপ্টে, ফোল্ডারের কনসেপ্টে এখানেও সেম ভাবে কাজ করবে। সেটা হলো যে এখন আমি চাচ্ছি যে একটা স্পেস সহকারে একটা ফোল্ডারের নাম দিতে, সেক্ষেত্রে পরে আমাকে এখানে কি কমান্ড দিতে হবে, টাচ, এবং আমি এখানে ডাবল কোটের মাধ্যমে যদি আমি লিখি যে হ্যালো স্পেস দিয়ে যদি ওয়ার্ল্ড ডট টিএক্সটি লিখি, তাহলে আমাকে এখানে দেখেন একটা স্পেস সহকারে কিন্তু আমার যে ফাইল আছে সেই ফাইলটা কিন্তু আমাকে এখানে ক্রিয়েট করে ফেলছে। আচ্ছা, তো আমরা এখানে নতুন একটা বিষয় শিখলাম কমান্ড সহ, যে হাউ টু ক্রিয়েট এ ফাইল।
ক্রিয়েট এ ফাইল অথবা ফাইলস, হাউ টু ক্রিয়েট টু ক্রিয়েট ফাইলই দেই, হাউ টু ক্রিয়েট এ ফাইল, এবং এটার কমন হলো যে টাচ। আচ্ছা, তো এখন আমরা ফাইল ক্রিয়েটের পরে আমরা প্রথমত ইসেতে ফোল্ডার ক্রিয়েটের পরে আমরা কি শিখছিলাম কিভাবে ফোল্ডার রিমুভ করতে হয়। তো এখন আমরা এটা একটা ফাইল ধরেন আমি এখানে রিমুভ করতে চাচ্ছি যে নোট2.txt বা নোট1.txt। প্রথমত আমি নোট1.txt-টাকে আমি রিমুভ করতে চাচ্ছি। রিমুভের ক্ষেত্রে এখানে আমার কমান্ডটা হবে সেটা হলো, এখানে দেখি আর কি ফাইল অপারেশনে থাকবে আর কি অবশ্যই আরএম ফাইল, ডিলেট ফাইল। কিভাবে আমরা একটা ফাইল ডিলিট করতে পারি, সেই ফাইল ডিলিটের কমান্ড হলো যে আরএম দিয়ে স্পেস, কোন আরএম ডি না, আরএম টিএক্সটি দিতে পারেন, আপনার মনে আসতে পারে, বা আরএম ফাইল, এরকম না, আপনার এটা ডিরেক্টলি মেনশন করতে হবে। আপনার যদি কোনো ফাইল হয়ে থাকে সেই ক্ষেত্রে পরে আপনাকে লিনাক্সে বোঝাতে হবে না যে এটা একটা ফাইল। আপনাকে যদি এটা ডিরেক্টরি হয়ে থাকে সেক্ষেত্রে পরে আপনাকে এখানে বোঝাতে হবে যে না এটা একটা ডাইরেক্টরি। এখানে যদি আমি লিখি যে আরএম লেখার পর যদি আমি এখানে নোট1.txt যদি আমি লিখি, দিয়ে যদি আমি এন্টার করি, তাহলে দেখেন এখানে কোনো আউটপুট দেয়নি, মানে কি আমার এখানে নোট1.txt কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা এখানে আরেকটা নতুন বিষয় শিখলাম যে কিভাবে আমরা হাউ টু রিমুভ এ ফাইল। আমরা ফাইল রিমুভ করার টেকনিকও শিখে ফেলছি, আর দিয়ে আমরা চাইলে পরে যে কোনো ফাইল আমরা রিমুভ করতে পারি। সেম প্রসেস যেরকম ওই ফোল্ডারের ক্ষেত্রে আমরা করছিলাম, যেভাবে কিভাবে রিমুভ করা লাগে। আরএম এ যদি আমরা এখানে প্রায় 3-4টা ফোল্ডার ফাইল একসাথে রিমুভ করতে চাই, স্পেস দিয়ে দিয়ে আমরা রিমুভ করতে পারি। যদি এর মাঝে একটা স্পেস সহকারে ফাইল থাকে সেক্ষেত্রে আমরা এখানে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট দিয়েও কিন্তু আমরা সেই ফাইলটাকে মেনশন করতে পারি। তো এটা মূলত একটা ফাইল হিসেবে কাউন্ট হবে। যখন আমি চাচ্ছি যে নোট3.txt, এই নোট3.txt বাদে সব ফাইল রিমুভ করতে, সেটা কিভাবে করব? আমি এখানে ম্যানুয়ালি প্রসেস দেখে দিই যে আরএম দেওয়ার পরে আমি এখানে সব ফাইল লিখবো। যেরকম ধরেন হ্যালো ওয়ার্ল্ড.txt, আমি এখানে লিখলাম যে হ্যালো। ক্লাস শেষে একটা স্ক্রিনশট নিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড.txt দেওয়ার পরে আমি এখানে দিলাম যে পরবর্তী ফাইলটা কি, পরবর্তী ফাইল হলো আপনার নোট.txt। নোট.txt বলে কোনো ফাইল নেই, নোট2.txt বলে আমার ফাইল আছে, এবং আমি এখানে নোট4.txt কিন্তু আমি এখানে অ্যাড করব। আচ্ছা, তো এখানে আমি জাস্ট নোট3.txt বাদে আমি সব ফাইল সিলেক্ট করছি। এখন আমি যদি এটা এন্টার করি সব ফাইল রিমুভ হয়ে যাওয়ার কথা, এবং এটা যদি আমি ক্লিয়ার করে এলএস করি দেখেন নোট3.txt কিন্তু আছে, এবং এখানে যদি ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন এখানে কিন্তু নোট3.txt বাদে কিন্তু আর কোনো ফাইলও নেই, ফোল্ডারও নেই। আমার ফাইলটা ক্রিয়েট করছিলাম, ফাইল কিন্তু আর নেই। আচ্ছা, তো এখানে আমরা একটা নতুন বিষয় শিখলাম, না নতুন বিষয় শিখিনি, এখানে আমরা বলতে গেলে টেকনিক শিখছি যে কিভাবে আমরা মাল্টিপল ফাইল আমরা রিমুভ করতে পারি। আচ্ছা, তো এখন আমরা কি কি শিখলাম, আমরা হচ্ছে যদি দেখি কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, কিভাবে সেই ফোল্ডার বা কোনো ফাইল বা ফোল্ডার লিস্ট করতে হয় সেটা শিখছি, কিভাবে ডাইরেক্টরি চেঞ্জ করতে হয় জানছি, কিভাবে টার্মিনাল ক্লিয়ার করতে হয়, কিভাবে একটা ফোল্ডার রিমুভ করতে হয়, কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, একটা ফাইল কিভাবে রিমুভ করতে হয়, আমরা সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি। এখানে একটা এক্সটার্নাল জিনিস যেটা আপনাকে জেনে থাকা ভালো, সেটা হলো যে আমি ধরেন আমি এখন কোন পাথে আছি সেটা আমি বুঝবো কিভাবে। মানে ধরেন আমি যদি এখানে উইন্ডোজের ক্ষেত্রে যাই, আমি এখানে ধরেন বিএস এর ভিতরে গেলাম, বিএস এর ভিতরে গেলে পরে আমি উপরে দেখলে পরে কিন্তু আমি দেখতে পাবো যে না, আমি ইউজারের ভিতরে আর হ্যাশের ভিতরে, ফোল্ডারের ভিতরে, ওয়ান ড্রাইভ ফোল্ডারের ভিতরে, আমি ডেস্কটপ ফোল্ডারের ভিতরে, আমি বিএস ফোল্ডারের ভিতরে আছি। তো সেম জিনিসটা আপনি যদি এটার মাধ্যমে দেখতে চান, আপনার এখানে প্রথমত দুইটা ওয়ে। একটা হলো যে আপনি এইখানে কিন্তু সে ফোল্ডারের নাম, সরি ফোল্ডারের পাথটা কিন্তু সে উল্লেখ করে দেয় যে এই হলো ফোল্ডারের পাথ, সেটা হচ্ছে ডেস্কটপ/বাংলাদেশ। মানে ডেস্কটপের ভিতরে, ডেস্কটপ ফোল্ডারের ভিতরে, আমি বাংলাদেশ ফোল্ডারের ভিতরে আছি। তো অনেক কেসে দেখবেন যে আপনাকে এরকম ডিরেক্টলি বা অনেক বড় লিস্ট হলে পরে আপনাকে এখানে শো করবে না। সেক্ষেত্রে পরে আপনার এখানে নির্দিষ্ট বা আপনার এখানে স্পেসিফিক, এখানে তো ডিরেক্টলি স্পেসিফিক কিছু নেই। যেরকম দেখেন এখানে কিন্তু ডিরেক্টলি স্পেসিফিক আছে যে সি ড্রাইভের ভিতরে ইউজার্স নামের একটা ফোল্ডারে, আর হ্যাশ নামের একটা ফোল্ডারের ভিতরে, আমরা ওয়ান ড্রাইভ ফোল্ডারের ভিতরে ডেস্কটপে আছে। ঠিক আছে, এখানে তো ডিটেল লেখা আছে, কিন্তু এখানে তো ডিটেল লেখা নেই, এখানে কোনো ড্রাইভও লেখা নেই। এখানে ডেস্কটপ সরাসরি লেখা আছে যে আমি হোমের পরে আমি ডেস্কটপ প্লাস বাংলাদেশের ভিতরে আছি। এখন আমার এখানে ওয়ার্কিং ডাইরেক্টরি, আমি কোন ডাইরেক্টরিতে কাজ করতেছি, সেই কাজ করার যে কমান্ডটা সেটাকে এখন আমাকে জানতে হবে। সেটা হলো পিডব্লিউটি। পিডব্লিউটির কেন লিখলাম, বা পিডব্লিউটি এই কমান্ডের কাজ কি? এই কাজ হলো যে পি তে প্রেজেন্ট, ডাব্লিউ তে ওয়ার্কিং, আর ডি তে ডাইরেক্টরি।
অর্থাৎ সম্পূর্ণ যে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। অর্থাৎ আমি লিনাক্সকে বললাম যে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি লিখে যদি আমি এন্টার করি, সেই ক্ষেত্রে পরে সে কি আউটপুট দিচ্ছে যে আমি কোন ডাইরেক্টরিতে অ্যাকচুয়ালি ওয়ার্ক করতেছি বা কোন ডাইরেক্টরিতে আমি আছি, সেই ডাইরেক্টরি কিন্তু আমাকে এখানে ডিরেক্টলি আউটপুট কিন্তু হিসেবে আমাকে দিয়ে দিছে। এখানে এখানে কিন্তু তার ডিটেল লেখা আছে, সেটা হচ্ছে /home /kali/desktop/বাংলাদেশ। ঠিক এরকম এখানে মূলত হচ্ছে সি হলো আমার ড্রাইভ নেম। এখানে যদি আমি দেখাই যে আমার ড্রাইভ নেম কি, আমার হচ্ছে ড্রাইভ লোকাল ড্রাইভ সি ড্রাইভ। এখানে দেখেন লোকাল ড্রাইভ সি ড্রাইভের ভিতরে আমি ইউজার্স নামের একটা ফোল্ডার আছে, এবং কোন ইউজার, আর হ্যাশ ইউজার। এখানে আর হ্যাশ বলতে আমার যে কম্পিউটার, সেই কম্পিউটারের ইউজার নেমটাকে বোঝানো হয়েছে। তারপরে ওয়ান ড্রাইভ ফোল্ডারের ভিতরে আমি ডেস্কটপের ভিতরে আছি। আচ্ছা, সেম ভাবে কিন্তু এখানেও জানাই দিছে যে আমি হোম হোম এই /হোম মানে কি, আমার এখানে বলতে পারে যে এই লোকাল লোকাল ফাইল যেটা বা যেটা আর কি লোকাল ডিস্ক, এই যে লোকাল ডিস্ক সি ডিস্ক বা সি টাইপ, সেই সি টাইপ বলতে পারেন। আপনার উইন্ডোজের ক্ষেত্রে সি আর কি মূলত সি টাইপ বলা হয়, কিন্তু আমরা যদি ইসের ক্ষেত্রে দেখি, আমরা যদি লিনাক্সের ক্ষেত্রে দেখি, এটা ডিরেক্টলি পাথ হিসেবে হিসাব করে যে হোম হোমের পরে আমি কোন ইউজারে আছি, হোমের পরে আমি কালি নামক এক ইউজারে আছি। আমরা কিন্তু শুরুতে যখন লগ ইন করছিলাম, আমার ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আমাদের কালি কালি ছিল, পাসওয়ার্ড কালি এবং ইউজার নেমও কিন্তু কালি। অর্থাৎ আমি কোন ইউজারের ভিতরে আছি, আমি কালি নামের ইউজারের ভিতরে আছি, এবং কালি ইউজারের ভিতরে এই ফোল্ডারের ভিতরে, কালি নামের ইউজারের ফোল্ডারের ভিতরে আমি ডেস্কটপ ফোল্ডারে আছি, এবং তারপরে আমি বাংলাদেশ নামের এই ফোল্ডারে কিন্তু আছে। আচ্ছা, তো আমরা এখানে নতুন একটা বিষয় শিখলাম, এটা হলো যে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, এটার কমন হলো যে পিডব্লিউডি। আচ্ছা, তো আমরা এখানে নতুন একটা বিষয় শিখলাম, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আমরা আরো কয়েকটা বিষয় শিখবো, তারপরে আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো। আচ্ছা, তো আরো কয়েকটা বিষয় বলতে গেলে পরে আমরা এখানে টুকটাক শিখছি। আমরা পিডব্লিউডি নিয়ে আলোচনা করছি, এলএস, সিটি, এমকেটিআই, আরএমডিআই, টাচ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তো এখন আমরা এক কাজ করি, আমরা হচ্ছে ওকে, তো আমরা ক্যাট নিয়ে আলোচনা করি। সেটা কি, সেটা কিভাবে কাজ করে। ধরুন আমি নোট ভাই 3.txt। একটা কথা বলবো, হ্যাঁ ভাই, শিওর। এই যে আমরা যে কোনো ফাইলে ঢুকি, এটার থেকে আবার যে ফাইল থেকে ঢুকছে আবার সেই ফাইলে ব্যাক করবো কিভাবে, এটা যদি একটু দেখা যেত। আচ্ছা, তো এটা একটা গ্রেট কোশ্চেন যে কিভাবে একটা ফাইলের ভিতরে ঢুকছে আর একটা ফাইলের ভিতরে কিভাবে আমরা ব্যাক করব। জি, বলতে আমরা যে জায়গায় আসছিলাম সেই জায়গায় ফিরে আসবো আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখানে যদি যাই, এখানে ধরুন আমি বাংলাদেশ নামের একটা ফোল্ডারের ভিতরে গেলাম, এলএস দিলাম, এখানে আমি কিন্তু ডেস্কটপের ভিতরে চাচ্ছি যে আমি ডেস্কটপে ব্যাক করব। আমি সিটি দিয়ে ডেস্কটপে ঢুকলাম, এবং আমি বাংলাদেশে ঢুকে আমি এখন ব্যাক করার জন্য যাব। ব্যাক করার জন্য আমাদের এখানে একটা কমান্ড হলো যে সিডি চেঞ্জ ডাইরেক্টরি। এখন আমরা ডট ডট দেওয়ার মাধ্যমে, সিডি ডট ডটের মাধ্যমে আমরা এটা দিতে পারি, অথবা ডিরেক্টলি সিডিও লিখতে পারি। দেখো আমি এখানে সিডি দেওয়ার পরে ডেস্কটপে যাবো, তারপরে বাংলাদেশে যাবো। ওকে, তো এখন আমি চাচ্ছি যে ডেস্কটপে ব্যাক করার জন্য, সেক্ষেত্রে আমি এখানে সিটি লিখে ইন্টার করলে পরে কি হবে, সিটি লিখে ইন্টার করলে পরে একদম আমাকে যে হোম ডিরেক্টরির ভিতরে ঢোকাই দেবে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমাকে এক ধাপ পিছাক, 2 ধাপ না, আমাকে এক ধাপ পিছাক। এক ধাপ পিছানোর জন্য আমাকে এখানে ডাবল ডট ইউজ করতে হবে। ডাবল ডট ইউজের মাধ্যমে আমরা কি করব, আমরা এক ধাপ পিছাই যাবো। এখন যদি আমি ইন্টার করি এবং আমি যদি এখানে পিডব্লিউটি লিখি, দেখেন এখানে কিন্তু আমার ডেস্কটপের ভিতরে আছে, আমি কিন্তু আর বাংলাদেশের ভিতরে নেই। আশা করি বুঝতে পারছেন ভাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এর মধ্যে আমরা একটা নতুন বিষয় শিখলাম যে আহ, কিভাবে আমরা ব্যাক করলাম। তো এটা লেখার কিছু নাই, কারণ এটা একটা টেকনিক বলতে পারেন, যে এই সিডিডি টেকনিক। ওকে, আমরা যে বিষয়টা শিখতে চাচ্ছি সেটা হলো যে ধরেন আমার কাছে একটা ফোল্ডার আছে, ফাইল আছে, মূলত এই ফাইলের ভিতরে ধরেন যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা আমি সেভ করলাম। এখন আমি তো এখানে দেখতে পাচ্ছি এলএস দিয়ে, সরি বাংলাদেশে যে এলএস দিয়ে যে না, এখানে তো নোট ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে। এখন এই ফাইলের ভিতরে কি আছে সেটা আমি এখন টার্মিনাল দিয়ে কিভাবে দেখবো। আমি তো এই ফোল্ডারের মাঝে যে আমি ডাবল ক্লিক করার মাধ্যমে তো আমি এখানে দেখতে পাচ্ছি না, ফাইলের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। তো সেম জিনিসটা টার্মিনালের ভিতরে কিভাবে আমি মূলত এটা দেখবো। দেখার জন্য এখানে আমি একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ক্যাট। ক্যাট কমান্ড দিয়ে আমরা এখানে আমাদের ফাইল নেমটা কিন্তু এখানে দিব। এখানে ক্যাট কেন, এখানে তো আসার কথা যে শো বা এরকম কিছু কিন্তু একটা লেখা দেওয়ার কথা ছিল, যে যেভাবে আমার এই লেখাগুলো শো করবে।
বা লেখাগুলো মূলত প্রেজেন্ট প্রোডাকশন করবে। এখানে ক্যাটের মানে হলো যে আপনার ক্যাট কমেন্ট বোঝায় আর কি। যাই হোক, তো সেটার মাধ্যমে মূলত বলতে গেলে পরে যে যতগুলো টেক্সট আছে সেই সব টেক্সটটা সে একসাথে জোট করবে এবং জোট করার মাধ্যমে আমাকে সেই জিনিসটা লিস্ট করবে। এখন আমি যদি ক্যাট লিখে যদি নোট থ্রি ডট টিএক্সটি লিখে যদি এন্টার করি, এখানে দেখেন এখানে যেই লেখাটা ছিল নোট থ্রি ডট টিএক্সটির ভিতরে সেই লেখাটা কিন্তু আমাকে এখানে শো করছে। এখানে আবার এক্সপেক্ট করেন না যে না এখানে তো ডাবল কোটে আসার কথা, ওরকম না। এখানে যেহেতু ফাইলের ভিতরে কি এটা আমার স্ট্রিং, এখানে যা খুশি তাই হতে পারে, এখানে এর নিচে হতে পারে কিছু স্পেসের বোতল হতে পারে, এবং এটা যদি এন্টার করে সেভ করি সেম জিনিস থাকার কথা। এই সেম জিনিসও কিন্তু আমাকে এখানে টার্মিনালেও শো করবে। যদি ক্যাট লিখি দেখেন সেম লেখা সেম লাইনে এবং সেম স্পেসে, যতটা স্পেস এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটা ওপেন করলে পরে ঠিক অতটুকু স্পেসে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। যেহেতু এইভাবে আমরা কি করতে পারি, কোনো ফাইলের আউটপুট কিন্তু আমরা দেখতে পারি। এখানে আমরা লিখে দিই যে সি আউটপুট, বা বলতে গেলে পরে যে ফাইল কন্টেন্ট আমরা কিসের মাধ্যমে দেখতে পারি, ফাইল কন্টেন্ট আমরা মূলত ক্যাটের মাধ্যমে আমরা দেখতে পারি। আমরা ক্যাট কমান্ডের মাধ্যমে আমরা হচ্ছে ফাইলের যে এইগুলো আছে কন্টেন্টটা আমরা মূলত এখানে দেখতে পারি। আচ্ছা, তো এখন কথা হলো যে আমরা আর একটা বিষয় শিখবো আছে ক্লাসের জন্য, এবং আগামী আগামীকাল বা আগামী দিন আমরা হচ্ছে আরো নানান বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয় লাস্ট টপিকটা হলো যে আমরা যে এতগুলা কমান্ড নিয়ে আলোচনা করছি, দেখেন এখানে তো আমরা কম কমান্ড না, আমরা প্রায় 9টার উপরে কমান্ড, 9টার মতো কমান্ড আমরা নিয়ে আলোচনা করছি, যেরকম এমকে ডিআইআর, এলএস, সিডি, ক্লিয়ার, আর এম ডিআইআর, এইসব নানান কমান্ড কিন্তু আমরা এখানে টাইপ করছি। ঠিক আছে, এখন এই যে একটা হিস্টোরি বলতে পারেন, বা যে আমরা যে এতগুলো কমান্ড দিলাম, কি কি কমান্ড দিলাম, ক্লিয়ার কমান্ড দিছি, ক্যাট নোট3.txt, এই সব কমান্ড কিন্তু আপনার লিনাক্সে এটা স্টোর হয়। এবং আমরা কি কি কমান্ড প্রিভিয়াসলি আমরা টাইপ করছি সেই কমান্ড কিন্তু আমরা চাইলে পরে দেখতে পারি। সেটা কিভাবে, আমরা হিস্টোরি যদি কমান্ড টাইপ করি তাহলে দেখেন এখানে আমার প্রায় 79টার মতো কমান্ড সে কি করছে, সেভ করছে। সেই শুরু থেকে যে যেই কমান্ড মূলত আমি দিছি সেই সব কমান্ড কিন্তু সেইখানে আমাকে দেখাচ্ছে। যেরকম ধরেন আমি এখানে দেখাচ্ছি যে মেক কি এমকেটিআর, আমি একটা বাংলাদেশের নামের একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তারপরে হ্যালো ওয়ার্ল্ডতে আমি 2টা ফোল্ডার ক্রিয়েট করছি, তারপরে হ্যালো ওয়ার্ল্ডতে আমি একটা সিঙ্গেল ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে যা যা কমান্ড আছে সেই সব কমান্ড কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ, যে এটার পরে এলএস এর পরে আমি কি করছি, আমি বাংলাদেশ ক্রিয়েট করার পরে আমি কি করছি, আমি এটা ফোল্ডার রিমুভ করছি, তারপরে আমি ক্লিয়ার করছি, তারপরে আমি আবার লিস্ট করছি, আবার বাংলাদেশের একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এই সমস্ত হিস্টোরি কিন্তু আমার এখানে লগ আকারে কিন্তু সেভ আছে। ঠিক আছে, এটা কিন্তু একটা লগ ফাইল বলতে পারেন, বা একটা কিন্তু লগ আমাকে কিন্তু এখানে সে আউটপুট হিসেবে দিবে, যে না না এখানে আমাকে মূলত এইখানে কাউন্টডাউন আছে যে 21 নম্বর কমান্ডে আমি এটা লিখছি, 22 নম্বর কমান্ডে আমি এলএস লিখছি। ঠিক আছে, এটা আপনারা চাইলে মিলাতে পারেন, এবং এটা আপনার একদম অ্যাকুরেট, এবং এটা হচ্ছে একটা নির্দিষ্ট আহ, আহ, আসার পরে নির্দিষ্ট পরিমাণে আসার পরে এটা অটোমেটিক্যালি রিসেট হয়। ঠিক আছে, সেম কমান্ড গুলা আপনার আবার রিসেট হয়, এবং তারপর থেকে রিসেট হওয়ার পর থেকে আবার নতুন করে সে স্টোর করা শুরু করে। এটা মূলত দেওয়া হয়েছে, বা এটা একটা ফাংশনালিটি। এই ফাংশনালিটিটা হলো যে আপনার ধরেন আপনি একটা কমান্ড টাইপ করলেন এবং আপনি দেখতে চাচ্ছেন যে না, আমি একটু আগে কিছুক্ষণ এই 5টা কমান্ডের আগে আমি কোন কমান্ডটা টাইপ করছি, সেই কমান্ডটাই মূলত আমি এখানে এইভাবে দেখতে পারি। এলএস হিস্টোরি কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমরা এখানে 1 2 3 4 5 নম্বর কমান্ড আমরা লিখছি হ্যালো, এবং তার আগের কমান্ডে লিখছি ক্লিয়ার। ঠিক আছে, তো এইভাবে আমরা মূলত হিস্টোরি দেখতে পারি। আমরা এখানে দেখি যে সি আওয়ার সি আওয়ার কমান্ড লাইন স্টোরি, আমরা হিস্টোরি দেখতে পারি হিস্টোরি নামের কমান্ড দিয়ে। হিস্টোরি, ওকে। তো আশা করি আজকের ক্লাসটা পর্যন্ত আপনাদের ই লাগছে। আপনাদের কিছু এইচডব্লিউ আছে, এইচডব্লিউ আমি দিতে যাব। আমি এই সম্পূর্ণ লেখাটা আমি নোটের ভিতরে আমি দিয়ে দিচ্ছি, এবং আমি এখানে আপনাদেরকে একটা এইচডব্লিউ দেব, বা আপনাদের এটাকে মূলত ভিডিও করতে হবে। হ্যাঁ, মেক ওকে ভাই। ভিডিও 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 বলতে আপনাকে এখানে স্ক্রিন
শেয়ারের মাধ্যমে আপনাকে এখানে স্ক্রিন রেকর্ড করতে হবে। আমি বলি যে স্ক্রিন রেকর্ড করে আমাকে এই যে লেখাটা সেখানে দিতে হবে। আপনার টাস্ক হলো, ওকে একটু উপরে করে নিই। আপনার টাস্ক হলো যে সাইবার ল্যাব নামের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সেম স্ট্রিং, ঠিক আছে? এইভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এবং এরপরে আপনাকে ধরেন যে এই ফোল্ডারের পরে আপনাকে রিপোর্টস নামের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এবং তারপরে ধরেন টুলস নামের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তারপরে ধরেন আবার আমি এখানে স্ল্যাশ দিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন যে না এটা একটা ফোল্ডার, ঠিক আছে? এইভাবে না, আগে না, এটা স্ল্যাশ পিছনে দিলে পরে বেটার বোঝাবে যে না এটা একটা ফোল্ডার। আচ্ছা, এখানে টুলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং লগস নামের আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো এখানে এটা তো আপনার টাস্ক গেল, এখন আমাকে এখানে দেখাইতে হবে, কাজ করে দেখাতে হবে। এই ফোল্ডার গুলো আপনি স্ক্রিন রেকর্ডের ভিতরেই ক্রিয়েট করবেন, এবং আপনার এখানে কিছু কাজ আছে, সেটা হলো যে ক্রিয়েট 3 empty ফাইলস ইনসাইড রিপোর্টস ডিরেক্টরি। ঠিক আছে, প্রথম কাজ হলো যে আপনাকে রিপোর্টস নামের যে ডাইরেক্টরি আছে এর ভিতরে 3টা এমটি ফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এমটি ফাইল ক্রিয়েট করার পরে এখন আপনাকে কি করতে হবে যে ক্রিয়েট 2 এমটি ফাইলস, ইনসাইড ধরেন লগস ফোল্ডার, ঠিক আছে? এবং এটা না কি কি ফাইল ক্রিয়েট করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে আপনাকে মূলত এটা আপনি র্যান্ডমলি আর কি করতে পারেন, আপনার নিজের মন মতো একটা 3টা ফাইল ক্রিয়েট করলেই হবে। এখানে আপনাকে লগ ফোল্ডারের ভিতরে আপনি স্পেসিফিক করে দিচ্ছি যে কি কি ফাইল আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। সর্বপ্রথম আপনাকে সিস্টেম ডট লগ নামের একটা ফাইল ক্রিয়েট করতে হবে, এবং অথ অথ ডট লগ নামের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এবং 3 নম্বর লাস্ট কাজ, এটা হলো যে আপনার মূলত পড়ে আসবেন, ঠিক আছে? এটা আমি আপাতত আলোচনা করবো। আচ্ছা, পড়ে আসা দরকার নেই, ওটা আমি কালকে আলোচনা করব। আপনাকে এখন কি করতে হবে যে ডিলেট ধরেন এই প্রথম যে এমটি ফাইলটা ক্রিয়েট করছেন, যে ডিলেট ফাইল ফ্রম রিপোর্টস ফোল্ডার বা রিপোর্টস ডিরেক্টরি ডিরেক্টরি ওকে। তো এই 3টা কাজ, এই ইজি কাজ, আপনারা চাইলে এখনই করতে পারবেন। এরকম একটা কাজ দিছি, যাই হোক, আপাতত দৃষ্টিতে আমি একদম ইজি টাস্ক দিলাম। সামনে এই টাস্কটা বলতে গেলে আমরা আগামীকাল থেকেই একটু হার্ড করে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু একটু বলতে গেলে পরে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস বা বলতে গেলে ফার্স্ট ক্লাস, সেই হিসেবে আমি আপাতত আপনাদের এই 3টা কাজ দিলাম। এই 3টা কাজ আপনারা চেষ্টা করবেন যাতে কোনো রাইট আপ না দেখা লাগে। এই ক্লাসটা করলে পরে আপনাদের আর কোনো কিছু লাগবেই না। আপনারা চাইলে পরে এখনই এটা স্ক্রিন রেকর্ড করে আমাকে দিতে পারেন। যাই হোক, তো আমি এখানে সবার স্ক্রিন রেকর্ড আশা করব, এবং আমি চাই যাতে সবাই এই কাজটা সম্পন্ন করে। যাই হোক, আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা যদি আপনারা আমাকে কিছু ফিডব্যাক দিতেন। জি, অবশ্য অনেক সুন্দর লাগছে, এবং কমান্ড লাইন গুলা আসলেই অনেক মজার। আর স্যার, আমি 3 নাম্বারটা বুঝছি না, যে 3 নাম্বার যে টাস্কটা দিছেন, যে কিভাবে? আচ্ছা, 3 নম্বর টাস্ক হলো যে এখানে আমি লিখছি যে ডিলেট এ ফাইল ফ্রম রিপোর্টস ডাইরেক্টরির ভিতরে আপনি 3টা এমটি ফাইল ক্রিয়েট করলেন না, সেখান থেকে যে কোনো একটা ফাইল আপনাকে রিমুভ করতে হবে। হুম, বুঝতে পারছেন? যে 3টা ফাইলটা ডিলিট করছি, সেটা আবার ব্যাক করব নাকি? না না না, আপনি সর্বপ্রথম তো দাঁড়ান, আমি আবার দেখাচ্ছি। এই দেখেন, সর্বপ্রথম আমি এই রিপোর্ট ফোল্ডার ক্রিয়েট করছি না। জি, জি। এখন এখন এই রিপোর্ট ফোল্ডারের ভিতরে আমার প্রথম কাজ কি, ক্রিয়েট 3 এমটি ফাইলস ইনসাইড রিপোর্টস ডাইরেক্টরি। 3টা এমটি ফাইল আমার এই রিপোর্ট ডাইরেক্টরির ভিতরে বানাতে হবে। আমি চাইলে পরে নোট 1, নোট 2, নোট 3 ডট টিএক্সটি দিয়েও কিন্তু আমি এটা বানাতে পারি। ওকে। এখন বলছি যে ডিলিট এ র্যান্ডম ফাইল ফ্রম রিপোর্টস ডাইরেক্টরি। এই রিপোর্টস ডাইরেক্টরির ভিতরে যে কোনো ফাইল আপনি চাইলে রিমুভ করতে পারেন। যেরকম আমরা হচ্ছে নোট 2, 3 সব রিমুভ করছি, খালি নোট 3 ডট টিএক্সটি বাদে। ও, এখন আমরা যে 3 নাম্বার যে রিপোর্ট এর যে ফাইলগুলো তৈরি করছি, ওখান থেকে যে কোনো ফাইল ডিলিট করতাম। হ্যাঁ হ্যাঁ,
এইখানে একটা বিষয় হলো যে আপনি যে এখন বর্তমানে আপনি টাস্ক 2 নম্বর করার পরে আপনি কিন্তু লক ফোল্ডারের ভিতরে আছেন, আর জি আপনাকে রিপোর্টস ফোল্ডারের ভিতরে যেতে হবে, সব সম্পূর্ণ কাজ আপনাকে টার্মিনালের মাধ্যমে করতে হবে, জি জি যাতে স্ক্রিন রেকর্ডই পাই টার্মিনাল দেখায়। ঠিক আছে, কারণ টার্মিনাল আপনার কাটা যাবে না, সম্পূর্ণ কাজ আপনাকে টার্মিনালের মাধ্যমে করতে হবে। জি আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো ইস্যু হয়ে থাকে বা কোনো সমস্যা থাকে তা আপনি জানাতে পারেন। সফটওয়্যার আপনার ওইখানে কাজ আমি করবে না। আপনাকে বলি, হুম, যে স্যার যেভাবে আমাদেরকে দেখাইছেন যে যাদের মোবাইল ফোন তারা প্রায় হেকমির মধ্যে যে মেশিনটা পাওয়া যাবে সেটার মধ্যে আমরা কাজ করি, যাদের মোবাইল ফোন। হ্যাঁ, আমাদের মনে হয় এটা করলে ভালো হয়। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে অন্যান্য সফটওয়্যার না ব্যবহার করেই ভালো, যেরকম টার্মাক্সের ভিতরে কালি ওটো হিউজ ঝামেলা, আপনার অত আহ, ঝামেলা পোহানো ভালো হবে না। আপনি এই যেহেতু টার্মিনাল আপনার ফ্রেন্ডই আপনাকে সাহায্য করতেছে, সেক্ষেত্রে আর আপনার কোনো কিছু লাগবে না। স্যার আমাদের যে রেকর্ডটা কিভাবে আমার ইমেলে দিয়ে রেকর্ড দিবেন? আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ রেকর্ডটা দিয়ে দিচ্ছি।